তো এই যে কাহিনীটা রাসেল ভাই আমাকে বলেছে, অনিক চট্টোপাধ্যায়, সে কলকাতার ছেলে, ওর প্রথম ইউনিভার্সিটি লাইফের কাহিনী। তো সে ওই সময়টায় পড়াশোনা করতে যায়, আজ থেকে 5-7 বছর আগে আর কি। আচ্ছা সে নয়নিতালে পড়াশোনা করতে যায়। আচ্ছা। তো যে জায়গাটা পড়াশোনা করতে যায়, সে বলেছে ওই জায়গাটা বেশ মানে একটু শহর থেকে দূরে, লাইক সাবার্ব টাইপের একটা এলাকা, মানে মফস্বল শহর টাইপ। আচ্ছা। তো স্পেশালি ওই জায়গায় যাওয়ার কারণ হচ্ছে ও যে সাবজেক্টে পড়াশোনা করতে, এটার জন্য নাকি ওই জায়গাটাই ভালো ছিল তার। তো ও যখন যায় ওখানে যাওয়ার জন্য, সারাদিন আপনার জার্নিতে চলে যায় ওর, এবং ও যখন ওখানে পৌঁছায় তখন প্রায় রাত 8টা-9টা বাজে, এরকম একটা সময়। তো বাস থেকে নামার পরে ও দেখে যে বেশ জনশূন্য আর কি, কাইন্ড অফ লাইক মানুষজন একদমই নাই বলা চলে। তো হেঁটে হেঁটে আসে, এসে দেখে যে একজন আছে, মানে রাস্তায়, মানে মুদি বিক্রেতা, যে চকলেট, সিগারেট এই ধরনের কিছু জিনিস বিক্রি করে। তো তার থেকে এসে সিগারেট কেনে এবং কিছু চকলেট কিনে, কেনার পরে ও জিজ্ঞেস করে যে আমি অমুক জায়গায় যাবো, এখানে কিভাবে কি পাবো, মানে আমার যাতায়াতের জন্য কি আছে, ব্যবস্থা আছে। আচ্ছা। তো সে বললো যে এখানে ওরকম ব্যবস্থা তো ওরকম নাই, কিছু পাবা না। তো এক ধরনের শ্যালো মেশিন টাইপের চালিত আর কি, একটা রিক্সা টাইপের আছে, আর আছে হচ্ছে এক ধরনের টাঙা। এবং সেই টাঙাগুলো তুমি পাবা কিনা এখন শিওর না। আচ্ছা। এটা হচ্ছে যে কারণ দিনের বেলায় এগুলো চলে যায় এখান থেকে, সন্ধ্যার পরে পাওয়া যায় না। তো তোমার জন্য ভালো হয়, রাস্তাটা সুবিধার না, তুমি এখানে থেকে যাও, বাস স্ট্যান্ডে কোথাও থেকে যাও, এখানে তো আরো 2-1 জন মানুষ আছে, ওখানে তো কাউরে পাবা না রাস্তায়। তো অনেক বলতেছে যে এত রাতের বেলা, মানে এমন কোন রাত হয় নাই, 8টা-9টা বাজে, এই সময় তোমাদের এই এলাকাটা এত নিস্তব্ধ কেন হয়ে যায়। বলতেছে এটা গ্রামের জায়গা, এন্ড এই মানে আর কি বেশ গ্রাম্য জায়গা, ইটস নট এ সিটি। এবং ওর সাথে কমিউনিকেশন করছে সে ইংলিশ, হ্যাঁ, মানে এটা সিটি না, এখানে তুমি এরকম সুবিধা পাবা না যেরকম যেতে চাও। তো তুমি যদি টাঙা পাও, এটা তোমার জন্য ভাগ্যের ব্যাপার, টাঙা না পেলে তো কিছু করার নেই। তো যাই হোক, অনেক ওখানে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে কর্নারে একটা জায়গায় সিগারেট খায়, বসে থাকে একটা ইসের পর, বসে চিন্তা করে যে এখন কি করবো। এরকম চিন্তা করতে করতে সে চিন্তা করে যে আমি একটু আশেপাশে হেঁটে দেখি কি অবস্থা। আচ্ছা। এখানে তো বাস স্ট্যান্ডে টাঙালা নাও আসতে পারে। তো ও যেটা করে, ওর হাতের যে একটা লাগেজ ছিল, সে লাগেজটা হচ্ছে আপনার ট্রলি লাগেজ, টেনে নেয়, ওইটা নিয়ে সে হাঁটে। আচ্ছা। তো একটু সামনে যাওয়ার পরে ও হাঁটতে হাঁটতে যে দেখে যে দূরে মনে হচ্ছে ছায়ার মতো কিছু একটা দাঁড়ায় আছে গাছের ইসে, যে দুই পাশেই গাছ, মাঝখানে মনে করেন যে আলো পড়তেছে, আকাশের আলো কিছুটা, মানে এমন কোন আলো না, মানে অন্ধকারে হালকা গাছের ওই চাঁদের আলোতে জায়গাটা একটু একটু আলোকিত লাগছে। আচ্ছা। এবং বেশ ঠান্ডা পড়ে গেছে তখন জায়গাটাতে, কারণ মানে ওই জায়গাটা মানে প্রধানত হচ্ছে শীতটা বেশি পড়ে আর কি, কিন্তু একটু যেহেতু সাবার্ব এলাকা, গাছগাছালি বেশি, শীতটা বেশি পড়ে। তো মানে বেশ টকটক করে কাঁপতে কাঁপতে হেঁটে হেঁটে ছায়ার দিকে যায়, যেখানে কি দাঁড়ায় আছে, এটা কি মানে মানে কোনো বাসা নাকি, মানে হোয়াট ইজ দিস। তো কাছাকাছি আসতে দেখে সেখানে একটা টাঙা। আচ্ছা। টাঙা গাড়ি, ইটস লাইক ও যেটা বলছে, এটা মানে পুরো ফুল ফ্রেজ একটা ঘোড়ার গাড়ি না, ঘোড়াই টানে এটাকে, বাট ছোট টাইপের, মানে পিছনে কোচটা হচ্ছে এত ছোট, মানে হাইয়েস্ট একজন ঘোড়া, একটা ঘোড়া টেনে নিয়ে যাবে এটাকে। কাইন্ড অফ লাইক কলকাতায় একসময় যে আদম গাড়ি, এখন আছে কিনা আমি জানি না, আচ্ছা, ওরকম টাইপের আর কি। তো ওখানে যে দেখে যে ওরকম একটা গাড়ি আছে এবং তার সাথে ঘোড়াও আছে, কিন্তু মানুষ নাই। তো মানে খুব থতমত খেয়ে যায় যে ঘটনাটা কি, মানুষ নাই, টাঙা গাড়ি দাঁড়ায় আছে। তো কিছুক্ষণ বসে থাকে, একটু পরে সে হাতে সিগারেট শেষ হয়েছে, সিগারেটটাকে ফেলে দেয়, ফেলে দিয়ে পা দিয়ে নিভে ফেলে। তো সিগারেটটা ফেলে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখে যে ওইখানে মানে পাশে গাছগাছালি যে জায়গাটা, ওখান থেকে একজন মানুষ বের হয়ে আসছে। বের হয়ে এসে তাকে বলতেছে, মানে ওখানকার মানে লোকাল ভাষার সাথে হিন্দি মিশানো আর কি, যে কোথায় যাবা। তো বলে যে আমি তো অমুক জায়গায় যেতে চাই, তো তুমি কি যাবা নাকি। তো ওরে বলছে যে ব্যাঠো, বসো পিছনে। তো ও কোনো কথা না বলে সুন্দর, মনে করে যে এর থেকে ভালো সুযোগ তো আর নাই, এই পাওয়া গেছে। হ্যাঁ, বাস স্ট্যান্ডে কিছু নাই, বাস স্ট্যান্ডের আশেপাশে কোনো হোটেলও নাই, কোথাও নাই, ওখানে বসে রাত কাটানোর চেয়ে বেটার চলে যায়। তো বসে ওর যে ইটা, ওই ইসে উঠে বসে তার লাগেজ থেকে খুলে সে পাতলা একটা সোয়েটার সে গায়ে দেয়। আচ্ছা। তো গায়ে দেওয়ার সময় তার হাতে ওই যে আপনার ছিল একটা ম্যাগাজিনটাও সে বের করে নেয় হাতে, মনে করে যে কোথাও যদি যে এসে পড়তে পারে বা কিছু, মানে জাস্ট টু হ্যাভ সামথিং ইন হিজ হ্যান্ড, ওকে, এরকম একটা নিয়ে এসে বসে। তো বসে সে ওখান থেকে আপনার যাওয়া শুরু করে আর কি, টাঙা চালাচ্ছে। তো বেশ অনেক দূর যাওয়ার পরে ও দেখতেছে যে সামনে যে জায়গাটা, সেই জায়গাটাতে
আপনার দুই পাশে গাছ নাই, বেশ প্রান্তরের মতো, মানে বেশ মাঠ টাইপের, এবং মানে চাঁদের আলোটা এমন ভাবে পড়ছে পুরো জায়গাটা ঝকঝক দেখা যাচ্ছে জায়গাটা। তো ও খুব এনজয় করা শুরু করে, হ্যাঁ খুব এনজয় করা শুরু করে। সে মনে করে যে মানে দিস ইজ এ ভেরি নাইস থিং টু ডু। এই জায়গায় মানে মানে জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, তার এই যাওয়াটাই একটা সার্থকতা লাগে। তো এরকমও যায়। তো টাঙ্গালাকে জিজ্ঞেস করে যে এখানকার পরিবেশ কেমন, মানে কিছু প্রশ্ন করার চেষ্টা করে লোকটা। লোকটা দেখাতে তার কথাবার্তা খুব একটা উত্তর দিচ্ছে না, এরা, এবং ওই রাস্তার ঘোড়ার খুরের শব্দে আর ইসে মানে খুব চাপা পড়ে যাচ্ছে, আর বাতাস চলছে, খুব শোষো বাতাস চলছে। তো এই সময় মানে এক সময় চুপি হয়ে যায় যে ব্যাপারটা কি। তো ওই জায়গাটা যখন পার হয় তখন দেখে যে সে আপনার আবার একটা এরকম তৈরি হচ্ছে রাস্তা, যেখানে দুই পাশে গাছ, এবং এইবারে গাছটা খুব খুব ঘন হয়ে জন্মাইছে, মানে চাঁদের আলো প্রায় ঢুকতেছেই না, জায়গাটা বেশ ঘুর ঘুরতে অন্ধকার। তো ওর বুকের মধ্যে কেমন যেন ছ্যাদ করে ওঠে, মনে হয় যে এই অন্ধকারে ঢুকে যাচ্ছে, কেমন জানি লাগে ওর কাছে। ইটস লাইক একটা কেইভে, বা আপনার যদি একটা ইসে প্রবেশ করে মানুষ, ধরেন একটা মানে টানেলে প্রবেশ করে, কাইন্ড অফ লাইক গাছের টানেল বলা যায় যেটাকে। তো ওখান থেকে ঢুকে যায় ঘোড়ার গাড়িটা। যখন সেখানে ঢুকে তখন না, ও অলমোস্ট কিছু দেখতে পায় না রাসেল ভাই। যেটা হয় যে শুধু ঘোড়ার শব্দ শুনতেছে, ঘোড়ার খুঁড়ের শব্দ, আর অন্ধকার, এবং অন্ধকারটা খুব জেঁকে বসছে। তো এই সময় ও মানে টের পায় ওর পেছনে কেউ, জাস্ট লাইক আমরা যদি রিক্সায় কেউ মানে আমরা পা দিয়ে উঠে কারো ঘাড়ের মধ্যে এরকম সুড়সুড়ি দেই, কাইন্ড অফ লাইক দ্যাট, ওর ঘাড়ের মধ্যে শীতল কোনো স্পর্শ, লাইক খুব মানে আইস কোল্ড কোনো টাচ ঘাড়ের কাছে। এবং ও খুব চমকে উঠে লাফ দিয়ে উঠে, হাত দিয়ে দেখে যে কিছু নেই। এবং তখন মনে হয় যে কেউ দুষ্টুমি হাসি, একটা হাসি দিয়ে পাশে চলে আসছে, এরকম একটাই। ও খুব ভয় পেয়ে যায়। ও ভয় পেয়ে ও হাত দিয়ে ওই যে টাঙা চালাচ্ছে তার জামা চেপে ধরে। তো দেখে যে টাঙাওয়ালা বেশ চাপা হাসি দিয়ে, কাইন্ড অফ লাইক মজা পেলে যেরকম কাইন্ড অফ লাইক দ্যাট, কেউ মজা করে যে কারোর সাথে আসে ওরকম হাসি দিয়ে বলছে যে ব্যাট এরকম চুড়েল হ্যাঁ, বসে থাকো চুড়েল। তো ও তো এটার সাথে পরিচিত, এই জিনিসগুলো, যেহেতু সে ভারতের ছেলে এবং সে ভারতের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মিথ, চুড়েল সম্বন্ধে আমি অনেকে হয়তো শুনছে, চুড়িয়াল, হোয়াট ইজ চুড়েল। চুড়েল ইজ আমাদের বাংলাদেশে আমরা যেটাকে অনেকে শাকচুন্নি বলে, অনেকে পেতনি বলে, সামথিং লাইক দ্যাট, বাট ভারতে হয়তো প্রচলিত আছে। অনেকেই চুড়েল সম্বন্ধে অনেক কিছু আমাকে বিস্তারিত আরো বলছে, আমি নিজেও জানতাম, ওর কাছ থেকে আরো কিছু শোনা, যে ওরা যেটা আমরা অনেকে ডাকিনি বলি আমাদের এখানে, কাইন্ড অফ লাইক দ্যাট, এরা পথ দিয়ে আপনাকে নিয়ে যাবে, কোথাও চুবিয়ে মারবে, কখনো তারা আপনাকে ডিসগাইজ করে সুন্দর কোনো মেয়ে সেজে আসে, এরকম কাইন্ড অফ লাইক দ্যাট। অ্যাকচুয়ালি মানে টু বি ফ্র্যাঙ্ক এগুলো হচ্ছে সবই হচ্ছে জিন, সোর্ট অফ জিন। বাট এনিওয়েজ আমি ওর বিশ্বাসেই থাকলাম, বা ওর কথাতেই থাকলাম যে ওটা চুড়েল। ওকে যখন এটা বললো, ও তখন ওর গায়ের লোম সব একসাথে দাঁড়ায় গেল। আচ্ছা, এবং মানে ওর মনে হচ্ছে যে আমি এখানে না থাকাটাই বেটার ছিল, মানে কেন আমি এখানে আছি, এরকম একটা বোধ তার মধ্যে আসলো। এবং যখন সে বোধটা পাইছে তখন তার মনে হলো ঠিক তার পাশেই কেউ বসে আছে সিটে, কোন নারী। এবং যতটুকু সে স্পর্শ বুঝতে পারতেছে তার শরীরের সাথে স্পর্শ, মানে তার কাপড়ের প্যান্টের সাথে তারই মনে হচ্ছে একটা বরফের টুকরা তার পাশে বসা। এবং মানে ও বলার মতো না, ইন দ্যাট পয়েন্ট ও যেটা করছে, ওর যে লাগেজ নিয়ে চিন্তা করছে যে আমি ওই গাড়ি থেকে লাফ দিয়ে পড়ে যাবো নিচে। বাট তখন সে মনে করে এখান থেকে কোনোভাবে সরতে হবে আমাকে, হ্যাঁ এখান থেকে পড়লে তো আমি শেষ, মানে আমার এটা চিন্তা করে সে ওই মানে পড়ার চিন্তাটা মানে লাস্ট মোমেন্টে তার ওই জ্ঞানটুকু রাখছে যে সে ওখানে পড়েনি। সে চিন্তা করতেছে এখান থেকে বেরিয়ে যায় কোনো মতে। তো ওই যে গাড়িটা যখন নাকি ঠিক ওই দূরে দেখতেছে লাইট, ওই টানেলের মতো জায়গাটা যখন পার হয়েছে সে তখন ওখান থেকে লাফ দিচ্ছে, এবং সে কোনো লাগেজ টাগেজ কিছু ছাড়াই লাফ দিয়ে পড়ছে। পড়ে সেই জায়গাটা পড়ছে, দেখছে সামনে ধুধু মাঠ, লাইক প্রান্তরের টাইপের, দৌড়ানো শুরু করছে। দৌড়াচ্ছে, ওর বুঝতে পারতেছে ওর পিছনে কিছু আসতেছে কিনা। দৌড়াতে অনেক দূর পর্যন্ত গেছে, যে দেখছে যে একটা বাসার মতো, মানে কয়েক সারি বাসা ওখানে আর কি, এরকম মানে একতলা বাসার মতো আছে, সেখানে হয়তো বার্ন টার্ন গোয়াল টোয়াল আছে এরকম কিছু। তো ওখানে বাসার সামনে গেছে, তো ফিরে দেখে যে পেছনে একটা নারী মূর্তি আসতেছে। নারী মূর্তি কিভাবে বুঝছে, সে চুল উঠতেছে, চাঁদের আলোয় দেখতেছে, এবং মানে সেটা মানে মানে খুব স্বল্প বসনা উড়ে আসতেছে, এবং মনে হচ্ছে মাটির থেকে, মানে মাটিতে হেঁটে না, মানে মাটিতে বাতাসে সে ভেসে আসছে মাটির কাছাকাছি সময় থেকে। এবং ওর যখন খুব কাছে চলে আসছে তখন সে ওখানে জ্ঞান হারায় ফেলছে, তখন আর তার জ্ঞানটা থাকেনি। তো পরবর্তীতে মানে
ও জানে না কতক্ষণ সে বেহুশ ছিল। ওর হুঁশ ফিরে দেখে যে একটা ঘরের মধ্যে সে, এবং সেখানে আপনার এই চলতেছে, বাতি চলতেছে কম পাওয়ারের, একটা লোক, তার সাথে একটা মহিলা, তারা, এবং সে মহিলাকে দেখেও ভয় পাওয়া শুরু করছে, প্রচন্ড ভয় পাচ্ছে। তখন তাকে বলতে, কি হয়েছে তোমার, জিজ্ঞেস করতেছে। বলতেছে যে আমি তো আসছি, আমি বাইরের থেকে আসছি, ক্যালকাটা থেকে আসছি, এখানে এরকম এরকম সিচুয়েশন, কিছু কিছু বলতে পারছে আর কি। তখন তাকে বলছে যে এটা কিছু না, এখানকার রাস্তাঘাটে রাতের বেলা এরকম অনেক কিছু দেখা যায়, তো তুমি চিন্তা করো না, তুমি এখানে আসো আমাদের বাসায়, তুমি থাকো, তারপর তোমাকে সকালে আমরা পৌঁছায় তার ব্যবস্থা করবো। তো অনেকের রাতে খুব জ্বর আসে, মারাত্মক আকাশ পাতাল জ্বর, এবং সে তখন শুধু কষ্ট করে মানে বোঝাতে সক্ষম হয় ওদেরকে যে আমি যে কলেজে বা ইউনিভার্সিটিতে আসছি ওখানে একটা খবর দেন, ওখানকে কেউ এসে আমাকে নিয়ে যাবে, এবং আলটিমেটলি তারা এসে ওকে নিয়ে যায়। এবং ও ওখানে পরে ছিল বহুত দিন, ওখানে সে গ্রাজুয়েশনটা কমপ্লিট করছে পারি, এবং ওই এলাকাতে এই ধরনের প্রচুর আরো মিথ আছে, এবং আরো এই ধরনের কিছু কিছু কাহিনী আছে। সে বলছে যে হি ক্যান সেন্ড মি ওভার লেটার অন, ওইখানকার ঘটনা আরো যেগুলো আছে সেটা, মানে এই সাবার্ব এলাকা, কিছুটা পাহাড়ি টাইপের এলাকা হতে নাকি এই ধরনের জিনিস অনেক বেশি থাকে। আর এই চুড়েল টাইপের ব্যাপারটা কিন্তু রাসেল ভাই আমি এর আগে অনেকের কাছে শুনেছি, একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, যে আমি শুনেছি যে আমার নানারা একসময় পাকিস্তানে থাকতো যখন দেশ ছিল বিভাগের আগে, তখন ওনারা শুনেছিল যে ওনার এক ফ্রেন্ড এরকম একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, আমার নানার বন্ধু, আমার নানা মারা গেছে এখন, বাট ওনার এক বন্ধুর কথা বলছি, যে উনি গাড়ি দিয়ে আসছিলেন এবং উনি দেখেছেন যে ঠিক আপনার গাড়ির সামনে একটা মহিলা দাঁড়িয়ে আছে, এবং ঠিক আমরা যেমন হিন্দি মুভি বা কোনোটাতে শুনি যে লাইক কালো কাপড় পরা বা সাদা কাপড় পরা, কাপড়ের কালারটা আমার ঠিক মনে নাই, বাট এখনো মনে আছে, বলছে যে দাঁড়িয়ে ছিল এরকম, এবং উনি ওখানে থামান নাই গাড়িটা, উনি চালায় গেছেন গাড়ি। আচ্ছা, উনি চালায় যাওয়ার পর যেটা হয়েছে, গাড়ি ভেদ করে উনি চলে গেছেন। মহিলাটার মুখটা মনে হলো উইন্ডশিল্ডের মধ্যে এসে একটা হাসি দিয়ে পার হয়ে গেছে, এবং উনিকে যখন পার হয়ে গেছে তখন ওনাকে নাকি বলছে যে তুই তোর গাড়িতে থাকাতে বেঁচে গেলি, এরকম আর কি ওখানকার ভাষায়। তো কারণ হচ্ছে ওনার গাড়ির যে রিয়ার ভিউ মিরর, ওখানে উনি একটা ছোট্ট কোরআন শরীফ ঝুলা রাখতো। তো আচ্ছা 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 হ্যাঁ, এটা কিন্তু অনেক আগে পাকিস্তান আমলের একটা ঘটনা। তো এই ধরনের জিনিস ভারত পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলগুলোতে কিন্তু অনেকেই দেখে, চুড়েল বা ডাকিনি যেটাকে বলে। এটা হচ্ছে তপুর কাহিনী রাসেল ভাই, সে আমাদের মোহাম্মদপুর এলাকার ছেলে। আচ্ছা, কিন্তু তার স্পেসিফিক লোকেশন বলবো না, তার যেখানকার কাহিনী। মোহাম্মদপুর অনেক বড় এলাকা, জি সেখান থেকে সেটাই। তো তপুর ব্যাপারটা হচ্ছে, সে মোহাম্মদপুরে যে অঞ্চলটা থাকে সেই অঞ্চলটা বেশ নিরিবিলি। আচ্ছা, বাট এটা লালমাটিয়া না। আচ্ছা, একটু বলে দিলাম। আচ্ছা হ্যাঁ, তো বেশ নিরিবিলি একটা জায়গা, মানুষ বুঝেই ফেলবে মোহাম্মদপুরের নিরিবিলি জায়গা, একদম আমার চোখের সামনে ভাসছে। হ্যাঁ, তো যাই হোক, তো তপু যেখানে থাকতো, তপুর নামটাও কিন্তু একটু চেঞ্জ করা আছে। হ্যাঁ, এই তপু নিজেই বুঝবে, আর কেউ বুঝবে না হয়তো। আচ্ছা, তো যাই হোক, ও যেখানটা থাকতো সেই জায়গাটা হচ্ছে যে আপনার বেশ নিরিবিলি, এবং ওদের একটা 3 তলা বাড়ি ছিল ওখানে, এবং ওদের বাসায় ওর বড় ভাই থাকতো, বিদেশে চলে গিয়েছিল, আর ওর আম্মু, ও আর ওর বোন থাকতো। তো ওর আম্মুর অ্যাজমা প্রবলেম ছিল, উনি মাঝে মাঝে অসুস্থ হয়ে যেতেন, তো তখন ওনাকে ডাক্তার দেখাতে হতো, এবং মাঝে মাঝে মানে খুব খারাপ অবস্থা হতো। আচ্ছা, তো ওদের মানে ওর বাবা মারা গেছেন, তো ওর বড় ভাই এবং ওরাই হচ্ছে মানে গার্ডিয়ান, পুরো বাড়িটা টেক কেয়ার করতে হয়। তো এরকম অবস্থায় একদিন এরকম রাতের বেলা, তখন তখন এরকম 1টা-2টা বাজে আর কি, বেশ নীরব হয়ে গেছে। আর ওই সময়টাতে মানে আজ থেকে লাইক 10-15 বছর আগে, তখন কিন্তু মোহাম্মদপুর জায়গাটা মানে আরেকটু ঢাকা শহরটাই আরেকটু ব্যাকওয়ার্ড ছিল আর কি, এতটা আধুনিকতাটা মানে এখন খুব বেশি গাড়ি ঘোড়া তখন একটু কম ছিল। তো যা হচ্ছে যে রাতের বেলা ওর আম্মু এরকম হঠাৎ করে আস্তে আস্তে তার শ্বাসকষ্ট হয়, হাঁপানি উঠে, এবং ওরা মাকে চেষ্টা করে যে যেগুলো দেওয়ার আর কি, যে উনি যে ট্যাবলেট খান, তারপরে নেবুলাইজার মেশিন, এগুলো যে চেষ্টা করবে, দেখছে যে ওনার এটা কমতেছেই না, এমন একটা অবস্থায় গেছে যে ওনাকে মানে মানে ঠিক করে রাখা যাচ্ছে না, শ্বাস উঠতেছে পড়তেছে। তো ওর বোন তখন বলে যে তবু তুই এখন যেভাবে যাক তুই নিয়ে আয়, ডাক্তার নিয়ে আয়। ডাক্তার সাহেব একজন ডাক্তার ছিলেন, তিনি ওদের এলাকাতেই থাকতেন, বাট এটা হচ্ছে একটু পেরিফেরির দিকে, মানে মেইন রোডের কাছাকাছি আর কি, মানে যেই মেইন রাস্তাটা আছে ওটার কাছে। তো এবং ওদের ফ্যামিলির সাথে অনেক বেশি অ্যাটাচ ডাক্তারটা, এবং উনি ওনার চিকিৎসা করে থাকেন সবসময়। তো বলছে যে ওই আঙ্কেলকে নিয়ে আয়, কারণ আম্মাকে এই অবস্থায় হাসপাতালে নেওয়া সম্ভব না, ওনার যে অবস্থা।
আমরা চেষ্টা করতেছি ওনাকে ওই যে ইনহেলার নেবুলাইজার এগুলো দিয়ে যতটুকু রাখার আমি চেষ্টা করি তুই নিয়ে আয়। এবং তপুতের বাসাটাও বেশ পুরান ছিল। এবং ওখানে যে কাহিনী আছে যে তপুর যে দাদা সে ওখানে উনি ফার্স্ট আসেন এবং উনিও বেশ আপনার করতো আর কি, যে কি বলে মানে জিন টিন কি কি সাধনা করতো আর কি। সে ওদের বাসাটাও যে খুব ভালো ভয়ের না এরকম না, আমাদের গা ছমছম করতো, আমরা ফ্রেন্ডরা মাঝে মাঝে দু একজন যেতাম ওখানে। যাই হোক, তো তপু কি করে রাতের বেলা একটা দুটার দিক বের হয় এবং বের হয়ে সে যখন হেঁটে হেঁটে আসতেছে, বাসার থেকে বের হয়ে সামনে আসে, ঠিক যখন রাস্তাতে আসে গেটটা পার হয়ে তাদের যখন নিচে আসে তখন দেখে ঠাস করে পুরো এলাকার ইলেকট্রিসিটি চলে গেছে, মানে ব্ল্যাক আউট, পুরো এলাকাটা ব্ল্যাক আউট হয়ে গেছে। এবং রাত একটা দুটার সময় ব্ল্যাক আউট হলে কিন্তু রাসেল ভাই একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়। এটা যে দেখছেন সে বলতে পারবেন, ঢাকার পরিবেশে বিশেষ করে। রাইট, আই এম ইউজড টু ইট, আমি প্রায় এই ধরনের পরিবেশ দেখছি এবং আমার খুব ভালো লাগে আর কি। বাট অনেকের হয়তো ভালোর থেকে ভয় বেশি লাগতে পারে এবং রাতের বেলা একা থাকলে আরো ভয়টা বেশি লাগার কথা। সো রাত একটা দুইটার সময় যখন কিছু নাই, পুরো একটা মানে অঞ্চলে, তো যখন কারেন্ট চলে গেছে ওর কাছে ফার্স্টে একটা ধাক্কা লাগছে। আর তবু বেসিক্যালি খুব সাহসী না, ও এমনি একটু ভয় পায়। তো এই অবস্থায় ও মানে কিছুক্ষণ থেমে দাঁড়ায় যে ও কি বাসায় ফিরে যাবে নাকি ও আপনার যাবে ডাক্তার সাহেবের কাছে, আঙ্কেলের কাছে। তো এটা চিন্তা করে ডিসাইড করে বাসায় ফিরে যেয়ে তো আসলে মানে কোনো লাভ নেই, আমি আঙ্কেলের কাছেই যাই। তো হেঁটে যেতে থাকে ও, ওই বাসা থেকে হেঁটে যেতে থাকে আঙ্কেলের বাসা থেকে। তো ঘুরে ঘুরে যখন নাকি ও এখানে একটা গলি আছে, একটা বাঘটা নেওয়ার পরে সামনে গেলে একটা মাঠের পাশে একটা বট গাছ আছে। আচ্ছা, বেশ বড় বট গাছ, ঝুরি টুরি আলা বট গাছ। হ্যাঁ, আচ্ছা ওটা বট গাছ না অন্য কোনো গাছ হতে পারে, মানুষের লোকেশন দিতে না, গাছ আছে একটা বড় একটা গাছ এবং সেই গাছটা ওইখানে মানে বেশ ঝুরি টুরি আলা। আচ্ছা, তো ও যখন গাছটার কাছাকাছি আসে ও দেখে যে গাছের গোড়ায় প্রায় 5-7টা কুকুর। আচ্ছা, কুকুরগুলো খুব ঘেউ 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 করতেছে। তো ও জানে ওদের এলাকা সম্বন্ধে এতটুকু সে অ্যাওয়্যার যে এই জায়গাটার মধ্যে সাধারণত কুকুর থাকে না, অবগুরো কুকুর প্রায় নাই বললেই চলে। হ্যাঁ, ওই যে কুকুর আছে সেগুলো বাসার কুকুর, জি হ্যাঁ, মানে মানুষের বাসায় পালা কুকুর, এবং সারা এগুলো ঘেউ ঘেউ করে না। আর ভবগুরু কুকুর খুঁজতে গেলে আরো ওই জায়গায় চলে যাবে, মেন রোডের ওদিকে বা অন্য আরেকটা এসে। তো ও মানে একটু থতমত খায় যে এখানে কি রাতের বেলা আসলে কুকুর আসে, তখন সে কনফিউজ হয়ে যায় এই ব্যাপারটা কি। তো কুকুরের ভয়টা বেশ ভাবে ধরে যে কুকুর কামড় যদি দেয়, তো তারপরও সাহস করে করে হেঁটে হেঁটে সামনের দিকে যায়। তো যে যখন নাকি ঠিক ওই গাছের পাশ থেকে ক্রস করছে, কুকুরগুলো ওকে তখনও নোটিস করে নাই। আচ্ছা, ও যখন গাছের কাছে আসলো তখন কুকুরগুলো পুরো চুপ থম মেরে গেছে, থম মেরে ও দেখছে ওর দিকে তাকাইছে। এবং ও তখন প্রত্যেকটা কুকুর জানেন রাতের বেলা এমনি চোখগুলা কেমন জল জল করতে থাকে। রাইট, হ্যাঁ, তো দেখছে কুকুর ভেতর থেকে শুধু গরর গরর করতেছে ওকে দেখে। আচ্ছা, তো ও প্রচন্ড রকম ভয় পায়। আর এটাও সে জানে যে আমি যদি এখন দৌড় দেই নির্ঘাত আমাকে কামড় দিবে। রাইট, হ্যাঁ, এবং সে আস্তে আস্তে করে হেঁটে 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 কুকুরগুলাকে পার হয় এবং ও ফাইন্ড আউট করে যে কুকুরগুলা ওকে ফলো করা শুরু করছে। আচ্ছা, মানে দৌড়ায় দৌড়ায় আসে, কাছাকাছি আসে, আবার দুইবার ঘেউ ঘেউ করে, আবার চলে যায়, আবার দাঁড়া গড় গড় করে, একটা নিরাপদ একটা ডিস্টেন্স থেকে ওর সাথেই কাজ করছে। আচ্ছা, তো ফাইনালি এরকম করতে করতে রাস্তার মধ্যে ওই আঙ্কেলের ওই যে বাসাটায় আসে, তখনও কারেন্ট আসে না এবং পুরা দেখা যাচ্ছে ওটা আঙ্কেলের বাসা কিন্তু 4-5টা ব্লক, মানে অনেকগুলো ব্লক পড়ে। তো বেশ খানিকটা হেঁটে আসতে হয়েছে, তো এসে দেখে তখনও কারেন্ট আসে না। তো ওই বাসার গেটে অনেকক্ষণ নক করে খুলে না। একসময় দারোয়ান আসে, কি হয়েছে, তো যে বলে যে এরকম যে আঙ্কেলকে দরকার, আমার আম্মা তো অসুস্থ হয়ে গেছে এসে। তো উনি ওই দারোয়ান ভিতরে যে খবর দেয় অনেকক্ষণ পরে ওই আঙ্কেলের বাসার একজন আসে, এসে তাকে বলে যে আব্বা তো ঘুমাইছে, উনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইছে, মানে ওনার ব্লাড প্রেশার হাই। আচ্ছা, তো উনি বলে যে এরকম এরকম এরকম, তবে ওনাকে বলেন, তখন বলতেছে আচ্ছা ঠিক আছে আব্বাকে বলতেছি, আর তুমি কি দাঁড়াবা নাকি তুমি চলে যাবা? আচ্ছা, তো বলে আমি দাঁড়াই, আঙ্কেলকে সাথে যাই। তো দাঁড়ায় আছে, কিছুক্ষণ পর ওই আঙ্কেল আসে, এসে আঙ্কেল নিজে বলে যে বাবা আমি তোমার বাসায় আসবো একটু পরে, তুমি চলে যাও, আমি এখানে রাত্রেবেলা তো আমি গাড়ি বের করে আসবো, তুমি চলে যাও বাসায়, তো তোমার মা দরকার হতে পারে তোমাকে। তো ছেলেটা করে কি, ও অপু আপনার ফিরে আসে আর কি, ফিরে এসে ওখান থেকে আবার হাঁটা দেয়। তো যখন বের হয়ে আসছে তখন দেখতেছে কুকুরগুলো নাই, কিন্তু আবার যখন নাকি ওই বাসাটাকে ছাড়ায় আবার অনেকখানি 2-3টে ব্লক চলে আসে, দেখে ঠিক কুকুরগুলো ওখানে জটলা করতেছিল এবং ওকে দেখে আবার সেই একই রকম ওর পিছনে পিছনে গড় 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 করতে করতে। তো তবুর যে বলার ব্যাপারটা যে প্রচন্ড রকমের ভয় লাগতেছিল ওর, কারণ প্রত্যেকটা গলি যখন ক্রস করতেছে
ওদের বাসায় যাওয়ার আগ পর্যন্ত যে কয়টা গলি এগুলো হচ্ছে বেশ নিরিবিলি, মানে দিনের বেলায় নিরিবিলি থাকে। হ্যাঁ, আর রাতের বেলা সেগুলো মনে করেন গা ছমছম করা পরিবেশ সন্ধ্যার সময় তৈরি হয়ে যায়। কারণ কয়েকটা গাছ আছে, সেই গাছগুলোর বর্তমানে আছে কিনা আই ডোন্ট নো, বাট ওই সময়টা আমিও রিকল করে চিন্তা করতে পারি কিছু গাছ ছিল যেগুলোতে মানে বেশ ছেয়ে যেত জায়গাটা, ঠিক আছে। আচ্ছা। সন্ধ্যার পরে মূলত বেশ ছাওয়া এবং দোকানপাটও খুব একটা নাই। তো হেঁটে হেঁটে খুব ভয়ের চোটে একসময় বাসার কাছে আসে। বাসার কাছে এসে দেখে যে কুকুরগুলা ওর বাসার মধ্যে ঢুকতেছে না, বেশ দূরে দাঁড়ায় ঘেউ ঘেউ গড় এরকম করতেছে। এরকম করতে করতে ও আস্তে আস্তে করে হেঁটে ওদের ওই যে লোহার গেটটা পার হয়। এখন ওদের গাড়ি বারান্দা, পুরোনো আমলের বাড়ি, হেঁটে 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 পার হচ্ছে। তো ঠিক যখন নাকি ওদের সিঁড়ি ঘরে ঢুকবে রাসেল ভাই, তখন দেখে যে সিঁড়ির গোড়ার দিকে কেউ একজন বসে আছে, মানে মনে হচ্ছে একটা মানুষ ঠিক সিঁড়ির পাশে, মানে সিঁড়ির যে রেলিং সেটার পাশে বসে আছে। এবং মানে কেমন বিদঘুটে একটা নয়েজ তৈরি করতেছে, ইটস লাইক ইঁদুরের গলায় যদি মানুষ কথা বলার চেষ্টা করে, কাইন্ড অফ লাইক দ্যাট। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। তো মানে প্রচন্ড ভয়ের, এবং ও মানে মানে ওর মাথাটা মানে এলোমেলো হয়ে যাওয়ার মাথায় এই জিনিসটা দেখে। ও যে সিঁড়িতে উঠবে ওই জিনিসটাকে ক্রস করে, সেরকম না। তো ও ওই দিক থেকে চিন্তা করতেছে যে আমি যেতে হবে উপরে। এরকম সময় উপর থেকে ওর বোনের ডাক শুনতে পায় যে তবু তুই আসছিস নাকি, হ্যাঁ কারেন্ট। তো ও করে কি, যখন নাকি ওই একটুখানি উঠে সিঁড়িতে উঠে, তখন দেখে যে ওই যে ক্রিচার যেটা সেটা বের হয়ে আসছে। আচ্ছা। হ্যাঁ, হালকা একটা বাইরের আলোর মতো মুখে পড়ছে। ইটস লাইক খুব বুড়া মানুষের যদি চুল টুল চলে যায় রাসেল ভাই, ইটস লাইক গ্রে কালার স্কিন, লাইক ইঁদুরের বাচ্চা থাকে না কিছু, এই টাইপের স্কিন, কিন্তু মানুষ, মহিলা টাইপের। হ্যাঁ, মানে ওকে দেখে খ্যাক করে একটা শব্দ করে ওকে এরকম মানে মানে মানুষকে ধাওয়া দেয় না, সেরকম এরকম একটা ধাওয়া দেয়। হ্যাঁ, এরকম একটা ধাওয়া দেয়, ধাওয়া দিয়ে হ্যাঁ সেরকম এরকম সাউন্ড করে। ও পরে কি সিঁড়িতে মানে পিছলায় মিছলায় দৌড় দেয়। হ্যাঁ, আর পিছন থেকে বলে তোর মা গেছে। ওর বুকের মধ্যে প্রচন্ড ধাক্কা লাগে এবং একটা সাহসও লাগে। যখন বলে তোর মা গেছে, সে নাকি ছেড়ে দৌড় দিয়ে নিচে নেমে আসে। মানে ওর মাথায় এমন রাগ উঠছিল যে ও লাথি মারবে ওইটাকে, এবং নিচে এসে দেখো এটা নাই। আচ্ছা। এবং আলটিমেটলি সে উপরে উঠে যায় তবু, এবং তখন দেখা যাচ্ছে ওর কাইন্ড অফ লাইক সাহস হয়ে গেছে অন্যরকম টাইপের। ও যখন বাসায় আসছে তখন কারেন্ট আসে, ঠাস করে কারেন্ট আসছে। এবং ওর বোন বলতেছে যে আম্মার অবস্থা খুবই খারাপ এসে। তো যখন ভিতরে ঢুকে বোন সহ ঢুকে যায়, দেখে যে ওর আম্মা কোয়াইট নর্মাল, মানে শ্বাসকষ্ট অনেক কমে গেছে, নর্মাল। তোর মাকে যে বলে আম্মু কি হয়েছে, হাত ধরে বেশ ওর মানে আবেগ আপ্লুত হয়ে যায়, বলে কি হয়েছে এসে। তো বলে যে না আমার অনেক শ্বাসকষ্ট ঠিক হয়ে গেছে। তো ইন দ্য মিন টাইম কিছুক্ষণ পর ডাক্তার সাহেব আসেন। ওই ডাক্তার সাহেব এসে ওর মাকে চেক করে বলে কি যে তোমাদের জন্য বেস্ট হয় কি একটা কথা বলি, তোমরা না এই বাসাটাকে ভাড়া দিয়ে কোথাও চলে যাও। আচ্ছা, হ্যাঁ। বলে কেন? বলবে তোমাদের ভালোর জন্য বলি, কাজ এই যে এই বাসাটাতে তোমার দাদা থাকতো, তোমার দাদিরও কিন্তু হাঁপানি ছিল। হ্যাঁ, তোমার দাদিরও হাঁপানি ছিল, এবং এইটা আমার বিশ্বাস যে এটা সুপার ন্যাচারাল কজ আছে কোনো। আচ্ছা, যদিও আমি একজন ডাক্তার, আমার বলা ঠিক না এই ধরনের কথা, বাট আমি বিশ্বাস করি এরকম কিছু ব্যাপার স্যাপার এখানে আছে। এবং তোমার আম্মার এই যে হঠাৎ হঠাৎ অ্যাজমা অ্যাটাক, ওনার কিন্তু এই শ্বাসকষ্ট অসুখ নাই। এটা আমি বিলিভ করি কিছু একটা, কারণ এই যে ওনাকে ইনহেলার দিছো, এটা তো ওনার একটা কমে যাওয়ার কথা। হ্যাঁ, তারপর তুমি নেবুলাইজার দিছো, এটাও একটা জিনিস ভিতর ক্লিয়ার করে ফেলে। মেডিকেলি যে ছোটখাটো ট্রিটমেন্টটা করা দরকার ওনার অ্যাজমা সিনড্রোমে যা আছে, এটা ওনার ঠিক হয়ে যাওয়ার কথা। উনি এমন পেশেন্ট না যে ওনাকে অক্সিজেন যে সারাক্ষণ রাখতে হবে, সেগুলো আমি ওরকম ব্যবস্থা করতাম। তো এগুলো এক একটা অ্যাটাক হচ্ছে এখানে তোমাদের এখানে, আমার মনে হয় ওনাকে নিয়ে যাও, ওনাকে অন্য একটা পরিবেশে রাখো, তোমাদের এখানে থাকতে হবে না। তো ডাক্তার সাহেব এগুলো বলে চলে যাও। ডাক্তার সাহেবকে অনেক গোদায় ওর বোন, যে বড় বোন আর কি, যে ডাক্তার সাহেব কি আসলে আঙ্কেল এখানে কি আমাদের বাসা। বলে না তোমরা অনেক কিছু ফেস করো না, তোমার দাদা থাকতে তো শুনতাম আমরা যে এখানে তোমাদের এখানে এরকম হতো। হ্যাঁ, মানুষকে এরকম ধাক্কা দিয়ে ফেলে দিত, কি করতো, এবং এখানে তোমার দাদার এখানে জিন ছিল, দুষ্ট জিন ছিল, তোমরা কতটুকু দেখো কিনা এসে। তো তবু আর ডাক্তার সাহেবকে ওই ঘটনাটা বলেনি, সে নিজে নিজে এটা নিজের মধ্যে রাখছে। এবং ওরা একসময় বাসা ছেড়ে চলে যায় তার 2-1 বছর পর, এবং 2-1 বছর পরে তবু আর কিছুই দেখে নাই। এবং সে যা বলছে যে দেখো আমার ভেতরে একটা সাহস, আমি বিশ্বাস করি এখন আমি যদি ওভারকাম করতে পারি, আমার বাসা এই জিনিসগুলো আমাকে কোনো ক্ষতি করতে পারবে না, এটা আমাদের বাসা, আমি এটাই করি। আমরা এই আত্মবিশ্বাসটা থাকতে। হ্যাঁ, বলছে যে আমরা চলে গেছি বাসার থেকে নট বিকজ অফ যে এই জিন ক্ষতি করতেছে বা কিছু,
আমরা চলে গেছি আমাদের দরকারে, আমাদের বাসা আসলে আমাদের হচ্ছে না মানে ওইভাবে করে, বাসাটা বেশি বড়, আমাদের একটা কম্প্যাক্ট জায়গা দরকার, বাসাটা পরবর্তীতে আমরা বিল্ডার্সকে দিয়ে দিব এই কারণে, বাট নট বিকজ অফ দ্যাট জিন, বাট ওই ভয় আমি পাইছি। এবং তবু বলতে যে ওদের বাসায় এরকম প্রায়ই হতো যে ছাদের মধ্যে ঠাস করে ইট মারতো, একলা দাঁড়ায় থাকলে মনে হতো ছাদে কেউ আছে, এরকম জিনিসগুলা প্রায় হয়। এবং আমি আপনাকে বলছি আমার এক রিলেটিভের বাসা ছিল ওই মোহাম্মদপুরেরই একটা এলাকায়, ওইটাও খুব ভয়ঙ্কর ছিল। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করছি এই গল্পগুলো আপনাদের একটু হলেও ভয়ের অনুভূতি দিতে পেরেছে। যারা চ্যানেলে প্রথম এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করবেন। আর আপনারা আপনাদের সাথে ঘটে যাওয়া এই ধরনের ভৌতিক ঘটনাগুলো আমাদের লিখে অথবা অডিও আকারে ইমেইল করতে পারেন। আমরা সেই ঘটনাগুলো অবশ্যই আমাদের চ্যানেলে প্রচার করব। আমাদের ইমেল করার ঠিকানা ভৌতিককথন@gmail.com। আপনাদের সুবিধার জন্য আমাদের ইমেল আইডি আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ধন্যবাদ। সুমিতের এই কাহিনীটা হচ্ছে যে বাংলাদেশের খুব বিখ্যাত একটা রাস্তার কথা, কিন্তু আমি অ্যাকচুয়ালি ওই রাউটটা উল্লেখ করব না, কারণ ওইখানে রেস্টিং রেস্টুরেন্ট এই একটাই পড়ে বেশ বড়। এখন আমি যদি এটা নাম বলি অনেকে সবাই চিনে ফেলবে। কিউরিয়াস হবে। হ্যাঁ, যাই হোক, তো সুমিত যাচ্ছিল তাদের বাড়িতে এবং যথারীতি সে আপনার তার বাসটা ছিল রাতে, এবং ঠিক ধরেন ঢাকা থেকে যখন যাচ্ছে যেতে যেতে একটা সময় যখন পৌঁছায় তখন অলরেডি রাত হয়ে গেছে, লাইক 12টা 1টা এরকম ভোরের দিকে তার ডেস্টিনেশনে পৌঁছানোর কথা আর কি। তো ও যেখানে যাচ্ছিল সেখানে রাসেল ভাই এমন একটা জায়গায় রেল স্টেশনটা যে আপনার এরপরে রেল স্টেশনের পরের জায়গাটা হচ্ছে প্রান্তর। আচ্ছা, এটা কোনো একটা সময় বিলের মতো হয়ে যায় বৃষ্টির সময়, আর যখন না মানে যে পাশে পানি রাস্তার পাশে চলে আসে আর শুষ্ক সময় শুষ্ক থাকে, ধুধু প্রান্তর থাকে। এবং অ্যাকচুয়ালি কিন্তু এরপর আর রেল স্টেশন নাই, দীর্ঘ সময় ওই রাস্তাতেই চলতে হবে গাড়িটা, হ্যাঁ এরকম একটা জায়গায়। এবং ওই রাস্তাতে অনেক দূর চলার পর দুই পাশে একটু বনের মতো জঙ্গলের মতো পড়ে এরকম। তো এবং রাসেল ভাই আপনি নিজে ট্রাভেল করছেন, একটু বলে রাখলাম আর কি। আচ্ছা, যাই হোক, ও যখন ওখানে পৌঁছায় তখন রাতের বেলা, রাসেল ভাই রাতের বেলা ওই রেল স্টেশনে পৌঁছায়, বেশ ওই রেস্টুরেন্টটা বেশ বড়, লাক্সারিয়াস, 1তলা 2তলা 3তলা এরকম, এবং উপরের দিকে একটু পরিচ্ছন্ন জায়গা, নিচের দিকে তো এভারেজ। তো উঠে যায় সুমিত, ওখানে ওদের গাড়িতে করে যাচ্ছিল, ওরা গাড়ি পার্ক করে উপরে উঠে যে আপনার ওই যে লাউঞ্জ যেখানে মানে বসে দেখে লাউঞ্জ ফাঁকা, রাতের বেলা খুব একটা বাসও থামে নাই, যেহেতু তার প্রাইভেট কারে ট্রাভেল করা হচ্ছে, অন্য কোনো বাসের স্ক্যাজুয়াল নাই। আচ্ছা, শান্ত যখন অনেকগুলো বাস থামে তখন ধরেন ডিফারেন্ট মানুষজনের আনাগোনা ঘটে। তো দেখতেছে যে পুরোটাই ফাঁকা জায়গাটা। তো এক জায়গায় যে বসে যে কিছুক্ষণ চিন্তা করে কি করবে, হালকা লাইট স্ন্যাক্স এর কথা চিন্তা করে। তো ওখানে বেশ করে বাইরের স্ন্যাক্স খুব ভালো পাওয়া যায় না, আইসক্রিম, কফি, স্যান্ডউইচ এগুলাই। তো এগুলো অর্ডার করে ওগুলো নিয়ে এসে আস্তে করে বসে টেবিলে। যখন বসে আছে ও হঠাৎ করে খেয়াল করে যে একটা কোণা ছিল অন্ধকার, কিন্তু লাইট লাগানো, বেশি স্পট লাইটও আছে মাঝখানে। গ্লাসের এক পাশে দেখে অন্ধকারে যে একটা নড়াচড়া টাইপের। আচ্ছা, তো খেয়াল করে দেখে যে একটা মেয়ে বসে আছে। মেয়েটা বসে হালকা আলো পড়ছে, তখন সে আরো খেয়াল করতেছে কিন্তু আলো আধারী ছায়ার মধ্যে মেয়েটা বসা, এন্ড তার শাড়ির রং হচ্ছে আপনার কাইন্ড অফ রেড, এটাও বোঝা যাচ্ছে। লালের মধ্যে হালকা আলো পড়াচ্ছে, মানে ডার্ক মেরুন রাখছে অন্ধকার। আচ্ছা, মেয়েটা বসে আছে, মেয়েটা তাকাচ্ছে ওদিক থেকে, ও তাকাচ্ছে, এন্ড হি ফেল লাইক তাদের ভেতরে কোন একটা মানে ভাবের আদান প্রদান হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো দেখ ও খুব মানে কফিতে চুমুক দিচ্ছে, খুব খোশ মেজাজে চলে যায় আর কি। তো বেশ কিছুক্ষণ ওখানে বসে থাকে, ও দেখে। তারপর ও একসময় চিন্তা করে যে ও মেয়েটার সাথে কথা বলতে চায় আর কি, মানে দ্যাটস হোয়াট হি উইলস টু টক। আচ্ছা, ইচ্ছা করে ও যখন উঠে দাঁড়ায়, দেখে যে ও যাবে মেয়েটার ডেস্কের কাছে আর কি, টেবিলটার কাছে, দেখে মেয়েটা উঠে হাঁটা দেয় আর কি। ও তাকে চিন্তা করে মেয়েটা কই যাচ্ছে, ওকে ফলো করে কোথাও যাবে, মানে নিচের লবিতে বা কোথাও, ও পিছে পিছে হাঁটে। কিন্তু ও যে দেখে যেখানে নাকি চেয়ার টেবিল গুলা লাইট বন্ধ করে উপর করে রাখা আর কি, মানে এই জায়গাটা শান্ত বেশি টাইম হলে মানে রাশ টাইমে ওগুলো ওপেন করে, জি, ওই জায়গাটা দেখে মেয়েটা ওদিক দিয়ে ঢুকে গেল, ঢুকে পেছনে যে রেস্টুরেন্টের যে অংশটা ওখানে চলে গেল। তো ও একটু কনফিউজ হয়ে যায়,
হতে পারে এখানে তো আমার এখন যাওয়া যাবে না, বেসিক্যালি ওই জায়গাটা রেস্টরুম, বাট ওই জায়গায় রেস্টরুমের দুটো যে লাইট সেগুলো সবই বন্ধ। মানে এই পাশটাকে ইউজ করতেছে না অ্যাকচুয়ালি, মানে যেই যাচ্ছে হচ্ছে এই পাশে রেস্টরুম আছে ওগুলাতে লাইট জ্বলতেছে মানে যাওয়ার জন্য, এই পাশটা পুরোটাই শাট ডাউন করে রাখছে না। এখানে গেল কিছুক্ষণ চিন্তা করে দাঁড়ায় কি মানে যাওয়াটা ঠিক হবে না, ও এই পাশে এসে আবার দাঁড়ায় থাকে। অনেকক্ষণ হয়ে গেল, কোনো খবর নাই, কিছু নাই। এক সময় সে দেখে যে মেয়েটা বের হয়েছে ওখান থেকে, বের হয়ে সামনে আসছে আর একটু, এসে ওকে হাত দিয়ে সিঁড়ির দিকে দেখাচ্ছে, লাইক গো, এরকম কিছু। আচ্ছা, তো এটাতে ও একটু মানে অস্বস্তি ফিল করে যে এরকম কেন, মানে হোয়াট ইজ দিস, আমার সাথে তার কথাও হয়নি, কিছু হয়নি। দেখো ও জিনিসটাকে ইগনোর করে ও চলে আসে, ও আরো কোথাও যাওয়ার চিন্তা করে, ও আসে ওর ডেস্কের মধ্যে বসে যেখানে বসছিল আর কি, সেখানে বসে থেকে অনেকক্ষণ চিন্তা করে, দেখে না ওই টেবিলটাতে মেয়েটার ব্যাক করে নেই। তো প্রায় 10-15 মিনিট এরকম বসে থাকার পর রাসেল ভাই সুমিত নেমে যায় সিঁড়ি দিয়ে নেমে নিচে আসে। নিচে এসে ওদের যে গাড়ি রাখছে, ওদের ড্রাইভার ছিল আর ও ছিল, তো যে ড্রাইভারের সাথে কথা বলে একটা সিগারেট কিনে ওখান থেকে। সিগারেটটা থেকে দেখে যে পাশে একটা ট্রাক, ছোট্ট একটা মানে যে টনি ট্রাক যেগুলো ছোট পিক আপ, ওপেন পিক আপ ট্রাক, সেখানে মানুষজন একটু জটলা করতেছে। জি, কয়েকজন মানুষ আছে, উপরে 2জন মানুষ, একটা হুজুর টাইপের লোক। হ্যাঁ, তো ও দেখে মানে খুব একটা কি ব্যাপার এসে, তারপর দেখে যে মানুষ ওদের মধ্যে আবার কথাবার্তা, খুব ব্যস্ততার মধ্যে একটা কথাবার্তা, লাইক হুড়মুড়ে অবস্থা এরকম। তো এরকম অবস্থায় হুজুরের সাথে কি জিজ্ঞেস করতেছে তারা, ও জাস্ট আগ্রহ করে সিগারেট খেতে যায়, যে বলে কি হয়েছে, মানে কি কাহিনী, কি বলছে যে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে মানুষ। হ্যাঁ, তো লাশ সরা নিতেছে, এখান থেকে সরা নিতেছে এবং এটা এসে নিতে হবে। তো ও জাস্ট মানে শুনে একটু অস্বস্তি ফিল করে, সেদিক থেকে হঠাৎ করে তাকায় রাসেল ভাই যেটা দেখে, ট্রাকের পিছন দিকটা তো খোলা, ওরা এই দিয়ে এরকম চটের মতো দিয়ে শোয়া রাখছে, রাইট, চাটাই দিয়ে। সেখান থেকে সে দেখে যে মানে এটা একটু কেমন যদি গুজবাম্প আমার নিজেই লাগতেছে, যে ওই চাটার ভিতর থেকে লাল রঙের রক্ত শাড়ি আচ্ছা শাড়িরই দেখা যাচ্ছে, এবং একটা মেয়ে মানুষের মুখের এতখানি দেখা যাচ্ছে। তো ও এটা দেখে না রাসেল ভাই একটুই হয়ে যায়, মানে পায়ের ওখানে, হ্যাঁ মানে মাথার কাছ থেকে মাথার একটু দেখা যাচ্ছে, আর এখান থেকে শাড়ির পাড় দেখা যাচ্ছে। আচ্ছা, মানে ট্রাকটা এইভাবে পিছন দিক থেকে খোলা, তো চাটাইয়ের মধ্যে রাখছে বডিটা। তো ও দেখে একটু মানে শকড হয়, মানে খুব শকড হয়ে চিন্তা করে কি যে মানে লাল শাড়ি এবং ওই মাথাটা দেখে শকড হয়। ও জিজ্ঞেস করে কি আমি কি লাশ দেখতে পারি একটু? তো হুজুর বলে কেন? বলে না, চেনা পরিচিত হতে পারে, আই ডোন্ট নো, আপনারা তো পরিচয় জানেন না। তখন ওই হুজুর সামনে নিয়ে যায় ওকে যে ওই লাশটার মাথাটা দেখায়, এর সাথে আরেকটা ছেলেও নাকি মারা গেছে ওই একই সাথে, মাথাটা যে দেখায় তাকায়, ও দেখে যে ওর কাছে মনে হচ্ছে যে মেয়েটাকে সে ভিতরে দেখছে রেস্টুরেন্টের, এটা সেই মেয়েটাই। আচ্ছা, মানে ইটস লাইক ওই মেয়েটাই অ্যাক্সিডেন্ট করা মেয়েটা, যাকে একটু আগে দেখছে, এবং সে প্রচন্ড একটা ধাক্কা খায়। খুবই ধাক্কা খাওয়ার মতো, প্রচন্ড একটা ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার পর ওকে জিজ্ঞেস করে ছিলেন, বলে না আমি চিনি না। ও আর কিছু বলে না, ও সরে আসে এবং ও এই ঘটনাটা বলে ওদের ড্রাইভারকে, এবং ড্রাইভার বলে যে আপনি কি দেখছেন? অনেকেরই বিশ্বাস আছে ড্রাইভারদের, ওদের অনেক মানুষের বিশ্বাস আছে, অনেকে ওকে বলছে যে হয়তো মেয়েটা রাস্তাকে দেখছে এরকম কিছু। বাট হোয়াট আই থিঙ্ক, আমি যেটা বিশ্বাস করি যে কারিন নামে একটা জিন আমাদের সাথে থাকে, এন্ড ইট মুভস অ্যারাউন্ড, মানুষকে দেখা দেয়। মোস্ট প্রবাবলি ও এটার কারিনকে দেখছে, হতে পারে। হ্যাঁ, এটাই দোষ মনে রাখেন। এই কাহিনীটা আমাকে শেয়ার করেছেন অ্যান্ডি ওয়েস্ট পাম বিচে থাকতো। আচ্ছা, আর এখন কোথা থাকে আমি জানি না। তো অ্যান্ডির দাদার ঘটনা অনেক পুরনো আর কি, অনেক পুরনো দিনের। তো সেই সময় ইটস প্রবাবলি আপনার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় বা সামথিং লাইক দ্যাট, এরকম একটা সময়ের ঘটনা। সো ওনারা থাকতেন আপস্টেট নিউ ইয়র্কে তখন। তো ওনার দাদা অ্যান্ডির দাদা একদিন আপনার শহরে গিয়েছিল কোন একটা কাজে। মানে তখন ওনার যে থাকতে জায়গাটা ছিল আপনার বেশ একটু গ্রাম টাইপের একটা জায়গা, সেখান থেকে শহরে গিয়েছিল। তো শহরে যে তার প্রয়োজনীয় জিনিস কেনাকাটা দোকান চালাতো আর কি, সেখান থেকে কিনে উনি ফিরছিলেন
এবং ফিরতে ফিরতে দেখা গেছে সন্ধ্যার পরে হয়ে গেছে, এবং তখন ওই অংশটাতে ঘোড়ার গাড়িতে আসতে হতো, কারণ তাদের ছিল না, মানে এই কল মডার্ন ট্রান্সপোর্টেশন তেমন ছিল না। কিছু গাড়ি ছিল, সেগুলো ওইরকম রাস্তায় চলতো না। তো যাই হোক, তা এক জায়গায় এসে ওনাকে নেমে যেতে হয়, কারণ ওই জায়গাটাতে আর কি ওই যে ঘোড়ার গাড়ি যে সে আর সামনে যাবে না, তার হাঁটা পথ ধরে কিছু দূর যেতে হবে, যে সেখান থেকে পরে তার করতে হবে আর কি, অন্য কিছু নিতে হবে। তো যাই হোক, উনি ঘোড়া গাড়ি থেকে নেমে যান, সন্ধ্যা হয়ে যায়, বেশ ঠান্ডার সময়, আপস্টেট অনেক ঠান্ডা। তো হেঁটে হেঁটে যখন যাচ্ছেন, তো যেতে যেতে যে দেখেন যে মানে বেশ অন্ধকার হয়ে গেছে রাস্তা, এবং তখন একটা ভয় ছিল যে ওরকম অঞ্চলে অনেক সময় উল্ফ থাকে, বেশি ঠান্ডার সময় উল্ফ চলে আসে বাইরে। তো এই ভয়টা উনি খুব বেশি পান আর কি। ভয়টা বেশি পাওয়ার জন্য উনি হেঁটে হেঁটে ওখানকার যে একটা ছোট অংশ যেখানে নাকি কিছু দোকানপাট হোটেল টোটেল আছে এরকম জায়গা, ওই জায়গাটা খুঁজে বের করেন হেঁটে হেঁটে, যে একটা হোটেল উনি পান, মোটেল আর কি, পুরোনো মোটেল। তো সেই মোটেলে উনি ওঠেন, ওঠার পর বলে যে মোটেলে বলতেছে যে এখন তো বেশ ঠান্ডা পড়ছে, এখানে আপনার বেশি একটা সিট নাই, তুমি এই পাশে একটা রুম আছে, রুমটা তুমি নিতে পারো, বেশ ছোট যদিও, এবং ওইটার হিটিং ঠিক মতো কাজ করে না, সো বি কেয়ারফুল। তো তাকে বলে দেয় যে আর আরেকটা জিনিস হচ্ছে, ওই মোটেলের যে ইসাকে বলে যে তোমার আরেকটা জিনিস হচ্ছে, তুমি যে মোটেলে থাকবে রাত 8টা 9টার পর হাঁটাহাঁটি করবা না বেশি, এখানে আসলে ঝামেলা হয়। বলছে কি ঝামেলা? ঝামেলা মানে ঝামেলা, ডিস্টারবেন্স, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। তুমি 8টার পরে 8টা 9টার পরে হোটেলে আর করবা না। আর তুমি বেরোবেই বা কেন, ঠান্ডার সময় তোমার হিটিং কাজ করছে না আমাদের এখানে ঠিক মতো, এবং ওই যে ব্যাসেসটা মানে করিডোর ওখানেও কাজ করে না ঠিক মতো। তো যাই হোক, ওনার কোনো চয়েস নাই, অ্যান্ডি দাদা ওখানেই উঠেন, এবং যখন যান রুমটা ওনাকে খুলে দেন। খেয়াল করেন যে রাস্তা মানে যে প্যাসেজের দুই পাশে রুম আছে, এবং লাস্টে যে রুমটা ওনাকে থাকতে দিচ্ছে তার অপোজিট আরেকটা রুম, এবং এর মাঝখানে কিছু দূর কয়েকটা রুম নাই আর কি, মানে জায়গাটা মানে পুরোপুরি আপনার বন্ধ। ওখানে কি আছে বা একটা রুমই অত বড় কিনা উনি বুঝতে পারেন না। যাই হোক, যে রুমটা তাকে থাকতে দেয় সেই রুমটা মোটামুটি সাইজ ঠিক আছে, মানে একজন মানুষ থাকার জন্য সিঙ্গেল বেডরুম। উনি ওঠেন, উঠে ওখানে মোটামুটি চেক ইন করেন, ফ্রেশ ট্রেশ হয়ে উনি থাকেন। তো রাত্রেবেলা উনি বসে আছেন, একসময় চিন্তা করে যে নাথিং টু ডু, শুয়ে পড়েন। তখন পর্যন্ত হিটিং এও কোনো কলাপস করে নেই, ভালোই করতেছে। তো উনি ঘুমায় যান। তো উনি যখন ঘুমায় যান, এক সময় উনি ঠান্ডা লাগতেছে ওনার, উঠে বসে দেখে যে উনি নর্মাল একটা গেঞ্জি পরে ঘুমাইছিলেন, গায়ে কোনো ভারী কাপড় নাই, জাস্ট কমফোর্টার, এবং দেখে বেশ ঠান্ডা হয়ে আছে রুমের ভিতরে। তো উনি বলছেন যে ওই যে বলছে যে হিটিং সিস্টেম কাজ করে না এটা। উনি তাড়াতাড়ি উঠে উনি করতে যান, কাপড় পরাতে যান, গায়ে চাপাতে যান। তো এর মধ্যে উনি শোনানো রুমের দরজা নক হচ্ছে, টক 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 করে নক হচ্ছে। তো উনি জিজ্ঞেস করে যে হু ইজ দিস, কোনো উত্তর নাই, এবং উনি আবার জিজ্ঞেস করে হু ইজ দিস, এবং তখনও কেউ সাড়া দিচ্ছে না। কিন্তু কিছুক্ষণ চুপ করে থেকে আবার উনি মানে চিন্তা করে গেটের সামনে যায়, জিজ্ঞেস করে হু ইজ দিস, কোনো উত্তর নাই। তো উনি আবার ব্যাক করে বিছানায় শুতে যান আর কি। এই সময় আবার নকটা পড়ে দরজায়, তো হু ইজ দিস। তো ওই পাশ থেকে একটা নারী কণ্ঠে বলতেছে এরকম, মানে ফিস ফিস করে বলছে ম্যারি, কিন্তু কণ্ঠটা এমন ভাবে বলছে যে উনি ওনার মনে হচ্ছে যে ওনার গুজবাম্প হয়ে গেছে ঘাড়ে, হি ওয়াজ কাইন্ড অফ স্কেয়ার্ড, সে একটু ভয় পেয়ে যায় যে এরকম ভাবে বলতেছে। তো উনি বলতেছে, আবার জিজ্ঞেস করে হু ম্যারি, হ্যাঁ বলে উনি আস্তে করে দরজাটা আস্তে করে খুলে ফেলেন। দরজাটা যখন খুলে ফেলেন উনি দেখে ওই পাশে কিছু নাই, ঠান্ডা একটা বাতাস রুমে প্রবেশ করলো আরো, কারণ করিডোরটা আরো ঠান্ডা, এবং দেখতেছে যে করিডোরের সামনে ওই যে দরজাটার ওখানে আপনার একটা দাঁড়ায় আছে, একটা মেয়ে দাঁড়ায় আছে। আর মেয়েটা যে দাঁড়ায় আছে দরজাটা খুলে, সে কিন্তু পুরো দেখতে পাচ্ছে না, কৃষ্ণাঙ্গ মেয়ে, মানে একজন ব্ল্যাক মেয়ে দাঁড়ায় আছে, মানে চেহারাটা ভালো দেখা যাচ্ছে না। তো উনি জিজ্ঞেস করতেছে যে তুমি কি আমার দরজা নক করছিলে একটু? তো বলতেছে ইয়েস। বলে কি? বলে কি আমি ভয় পাচ্ছি। কেন? বলে কি ওরা আমাকে ধরে নিয়ে যেতে আসবে। কে তোমাকে ধরে নিয়ে যেতে আসবে? নো, হুজ গোনা কাম টু গেট ইউ। তো বলতেছে ওরা আসবে। হ্যাঁ, আমি ভয় পাচ্ছি। তো বলতেছে যে তুমি কি মানে তুমি হোটেলের জানিস ম্যানেজারকে? তুমি এটা কিছু না বলে গেটটা ঠাস করে লাগায় দেয়। তো উনি রুমের মধ্যে ঢুকে একটু শব্দ হয়ে যায়, কি বললো? এসে বললো যে ম্যারি ধরে নিয়ে যেতে আসবে, এবং বেশ উনি চিন্তায় পড়েন। চিন্তায় পড়ার পর উনি আবার যে বিছানায় বসেন, এবং কিছুক্ষণ পর যথারীতি আবার ওনার দরজা টকটক করে নক হচ্ছে। আচ্ছা। তো উনি জিজ্ঞেস করে হুজ দিস, এবং এবারও কোনো উত্তর নাই, মানে সেম থিং, দরজার মধ্যে টকটক টকটক করে নক হচ্ছে, কোনো উত্তর নাই। তো উনি এবার উঠে বলতেছে যে তুমি কি সেই ম্যারি, আর ইউ দ্য ম্যারি, আর ইউ ম্যারি, তুমি কি আমাকে করতেছো, মানে আর ইউ নকিং এট দ্য ডোর? তো ওই পাশ থেকে আবার বলছে ম্যারি। তো উনি এবার গেট খুলছে, এইবার দেখে ওনার দরজাতেই দাঁড়ায় আছে কৃষ্ণাঙ্গ মেয়েটা। সে বলছে আমি ভয় পাচ্ছি, আমাকে ধরে নিয়ে যেতে আসবে। তখন উনি রাগ করে উঠছে, একটু রাগ করে উঠে বলছে যে তুমি কে, আমি চিনি না, তুমি আমার রুমের দরজা নক করতেছো রাতের বেলা, হোয়াটস গোয়িং অন, তোমার কি কোনো প্রবলেম আছে? তাহলে তুমি এক কাজ করো, হোটেলের ডাকো, আমি ডাকতেছি রিসেপশনকে, দাঁড়াও।
মানে তাহলে তোমার কি প্রবলেম আছে, অথবা ইউ ক্যান টেল মি যে প্রবলেমটা কি। এই বলে উনি ঘুরে যায় ওখানে ওই যে একটা বেলের মতো ছিল আর কি, সুইচের মতো একটা চাপ দেয়। তো চাপ দিতে যে তাকায় ফিরে তাকায় দেখে যে মেয়েটা নাই দরজায়। তো মেয়েটা দরজা নেয়, উনি বলে কি ব্যাপার, কোথায় গেল? তো ই গট কিউরিয়াস, উনি আবার ভাবে যে আমি কি মানে এমন কিছু দেখলাম যে মানে কাউকে অফেন্ডেড করে ফেললাম, বা মেয়েটা আসলে প্রবলেমই ছিল। উনি নিজের রুমে দরজা খুলে উনি হাঁটে, দেখে যে ওই প্যাসেজটার মধ্যে লাইট নাই, অন্ধকার হয়ে আছে। আচ্ছা। আর সামনের যে রুমটা সেটার দরজা একটু খোলা। তো উনি করে কি আস্তে আস্তে যায় যে ওই রুমে ঢুকে উনি দেখে অন্ধকার, মানে ওই রুমের ভিতরে দেখা যাচ্ছে না, আমার লাইক জমাট বাঁধা অন্ধকার টাইপের। তো উনি আবার ফিরে আসে রুমে এসে খুঁজে দেখে কিছু পায় না। ওনার নিজের ব্যাগ ঘেটে যে ওনার যে একটা লাইট ছিল ওই সময়কার, এরকম বড় লাইট পাওয়া যেত রাসেল ভাই, সেই লাইটটা খুঁজে উনি বের করে পথ চলার জন্য, ওইটা নিয়ে আসে। এসে উনি ওই রুমের দরজার মধ্যে ঢুকে লাইট জ্বালায় হয় কি, উনি যেটা দেখে মানে এটা মানে ভেরি মানে একটা ডেঞ্জারাস থিং ওনার জন্য, যে মেয়েটাকে দেখছে ওই মেয়েটা দড়ি থেকে ঝুলে আছে, লাইক গলায় দড়ি নেওয়া টাইপের এরকম ঝুলে আছে, এবং ওনাকে দেখে ঠাস করে চোখ মেলে মেয়েটা, আচ্ছা, ফট করে চোখ খুলে ফেলে। এটা দেখে উনি মানে লাইটটা ফেলে দিয়ে লাফ দিয়ে বের হয়ে আসে রুম থেকে। বের হয়ে আসে উনি খুবই ভয় পায়, করিডোর ধরে দৌড়ে যায়, নিচে যায় ম্যানেজারের সাথে চিৎকার চেঁচামেচি শুরু করে। ম্যানেজার ঘুমাচ্ছিল, ম্যানেজার উঠে আসে, এসে বলে কি হয়েছে, বলে আমাকে তোমরা কোথায় রাখছো, এখানে একটা মেয়ে আত্মহত্যা করছে, এসে তোমরা এই কোয়াইট বলে ওকে চুপ করায়, বলে কি বি কোয়াইট বলে নিয়ে আসে, হাত ধরে নিয়ে আসে উপরে। এসে করিডোরে দেখে ঠিকই লাইট জ্বলতেছে, এবং ওই যে রুমটা বন্ধ। আচ্ছা। এবং ওনার যে বাতিটা পড়ে আছে সেটা দরজার সামনে পড়া, ওনার লাইটটা পড়া, এটা বন্ধ, ওই রুম বন্ধ। বলতেছে এই রুমে কেউ থাকে না, তুমি কেন বেরিয়েছো? বলে কি আমার এখানে নক করছে। বলে কি তোমার রুমে যেই নক করছে তুমি কেন বেরোলে? ইউ শুডন্ট হ্যাভ কাম আউট, তোমাকে বলা হয়েছে না রাত্রেবেলা বেরোচ্ছে না? বলতে তোমরা এখানে জ্যান্ত লাশ রেখে দিছো, এইখানে মানুষ ফাঁসি নিছে, এখানে কেউ আছে, ও চিল্লাচিল্লি শুরু করছে। তখন ম্যানেজার তাকে ডেকে বসাচ্ছে, ডকায় বলে তুমি একটু বসো। বসে ম্যানেজার বেল চাপতে আরেকজনকে আনছে রুমকে, সে আসে, এসে বলছে যে তুমি চাবি নিয়ে আসো ওই রুমে, সামনের রুমে। সো ওই লোক চাবি নিয়ে আসে, আসার পর ওনাকে নিয়ে গেছে যে ওই রুমটা খুলে দেখে যে রুমটার মধ্যে কিছুই নাই, লাইট মারে, রুমটা পুরো অন্ধকার, আসবাবপত্র আছে, সব কিছুই নেই। বলছে যে ইজ ইট পসিবল যে কাউকে মেরে ঝুলায় রাখলে তুমি যতটুকু টাইমে আসছো লাশটাকে সরায় নাও? বলে নো। তখন বলতেছে যে এখানে একটা অকারেন্স ঘটছিল অনেকদিন আগে, এবং সেই অকারেন্সটা প্রায় মানুষ এরকম কিছু একটা দেখে। মেরি নামে একটা মেয়ে এখানে বাসা থেকে পলায় আসছিল, এবং সে এখানে থাকে, এবং রাতের বেলা সে গলায় দড়ি নেয়। আচ্ছা। হ্যাঁ, সে ফাঁসি নিয়ে মারা যায়, এবং অনেকেই এখানে এটা দেখে, এবং এই জন্য তোমাকে বলা হয়েছে রাত্রেবেলা এখানে বেরোতে না। এবং অনেক জায়গায় হোটেলে সেট আপ করা থাকে এরকম জিনিস, আমাদের এখানে সেট আপ কিছুই নাই। এবং দ্যাট ওয়াজ ওল্ড এজ, মানে ওই সময় কিন্তু এরকম সেট আপ ওইভাবে হতো না। হ্যাঁ, এখন যেমন বাণিজ্যিক ভাবে এগুলো হয়ে গেছে। তো বলে যে তোমাকে এর জন্য মানা করেছিল বেরোতে না। উনি বলে আমি রুমে আর থাকবো না, আমি তোমাদের লবিতে বসে থাকবো, আমি তাও রুমে থাকবো। তো যাক, ওনাকে রুমে নিয়ে আসে, লবিতে উনি রাত কাটায়, সকালবেলা উনি বের হয়ে চলে আসে। সো এটা ওনার একটা এক্সপিরিয়েন্স ছিল। বাট রিলেটেড টু দিস, বাই সেইং দিস রাসেল ভাই, আমি বলতে চাই এই যে কারিনের ব্যাপারটা আমি বলি, হ্যাঁ, দিস ইজ অল লিঙ্কড আপ। মানুষ কিন্তু সে ম্যারিকে বা কাউকে দেখে না, যেটা হয় যে ও যে মারা গেছে ওর সাথে যে কারিন যে আছে সে ওখানেই রয়ে গেছে, এবং সে কিন্তু মানুষকে বারবার দেখা দিচ্ছে, রিকল করাচ্ছে জিনিসটা। এবং কারিনের মূল পারপাসটাই হচ্ছে বারবার দেখানো যে দিস মানে এই আত্মাটা এক্সিস্ট করে, এই আত্মাটা এখানে এসে দেখাচ্ছে, এটাই তার পারপাস, এবং সে ভয় দেখায় মানুষকে। অনিকের বাবার কাহিনী, অনিকের বাবা, ওদের বাড়ি আর কি, দাদা বাড়ি হচ্ছে আপনার বিল অঞ্চলে, বাংলাদেশের একটা বিল অঞ্চল হচ্ছে ওদের দাদা বাড়ি। অ্যান্ড ইটস বিন লং টাইম, লাইক এটা হচ্ছে হয়তো 70-এর দিকের বা স্বাধীনতা উত্তর বা স্বাধীনতার কিছু আগে, এরকম সময়, অনেক আগে। তখন অনেকের বাবা বেশি ইয়াং ছিলেন আর কি, উনি তখন মানে কেবল কৈশোর ছাড়াই আর কি এরকম পদার্পণ করছে, এরকম সময়কার কাহিনী। আচ্ছা। তো উনি বাড়ি যায় আর কি, ওই সময় বাড়ি যাওয়ার জন্য ওনাদের লাগতো, লঞ্চে করে যাওয়া লাগতো। ঢাকা থেকে ওরকম ব্যবস্থা ছিল না বাসে করে যাওয়ার মতো, আর গেলেও সেটা অনেক অনেক ঝামেলার ছিল আর কি। লাইক বা একটা জায়গায় যে সেখান থেকে সুইচ করতে হতো, তৈরি করতে হতো, এবং যেহেতু বিল অঞ্চল সরাসরি বাড়িতে পৌঁছানো অবস্থা ছিল না, লঞ্চে করে যে এক জায়গায় তারা নামতো, সেখান থেকে মানে আপনার হাঁটা পথে দেন নৌকা এরকম করে করে যাওয়া লাগতো। তো যে কারণে হোক, ওর বাবা যখন নাকি ওইবার বাড়ি যায়, তো তখন যেই লঞ্চটাতে তার যাওয়ার কথা, মানে সেই লঞ্চটা সে টাইম মতো পায় না। আচ্ছা। তো এটা ছুটে যাওয়ার কারণে তাকে ওয়েট করতে হয় অনেকক্ষণ। ওয়েট করার পরে দেখে যে একটা লঞ্চ
ওইটার কাছাকাছি আরেকটা জায়গায় যাবে, সেটা একটু ছোট লঞ্চ, এবং মানে একটু মানে টাইমটা হচ্ছে আপনার তখন থেকে আরো 3-4 ঘন্টা পরে। আদারওয়াইজ ওনাকে ওয়েট করতে হবে নেক্সট ডে পর্যন্ত, অনেক লম্বা সময়। অথবা ওনাকে ঘুরে ফিরে বাসে যাওয়ার কোন একটা ব্যবস্থা। আর সম্ভবত ওর দাদা বা কেউ একজন এরকম অসুস্থ ছিল ওই সময়, তো ওনাকে যেতেই হবে ইমার্জেন্সি কারণে। তো উনি যেটা করেন, উনি ডিসিশন নেন ওই ছোট লঞ্চে করে উনি পাড়ি দেবেন আর কি ওই টাইমটা। আচ্ছা। তো যেই উনি ওখানে তারপর ওয়েট করতে করতে ওই যখন নাকি ওই লঞ্চটা আসে, ছোট লঞ্চটা, তো ছোট লঞ্চে উনি ওঠেন। তো ছোট লঞ্চে ওনাদের ওঠার প্রতি ভয় ছিল হচ্ছে একটা, যে ওই জায়গায় যাওয়ার জন্য পদ্মা নদী পাড়ি দিতে হতো। তো পদ্মা অনেক বড় নদী, আপনারা এখনই জানি, ওই সময়ের পদ্মার অবস্থা ছিল আরো বড়, এবং অ্যাকচুয়ালি ওই সময় নাকি কুল কিনারা দেখা যেত না। এন্ড দ্যাট ইজ ট্রুথ যে রাসেল ভাই, আমি আমার জীবন দশায় আমি ছোটকালে একবার আমার নানির সাথে পদ্মায় গিয়েছিলাম লঞ্চে, তখন আমি নিজেই দেখছি যে আসলে ওই পার দেখা যাচ্ছে না। সেটা হচ্ছে আপনার 80-র দশকের কথা। হ্যাঁ, তো এটা তো আরো আগের কথা, তখন এরকমই ছিল। তো রাতের বেলা উনি ওই ছোট লঞ্চে করে রওনা দেন। আচ্ছা। তো বলছে যে লঞ্চ যাচ্ছে, এবং মানে ওই মানে ধরেন সন্ধ্যার দিক থেকে তাদের যাত্রা শুরু হয়েছে, এবং চলতে 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 এক সময় ধরেন ভোরের দিকে বা মধ্যরাতে 2টা-3টা এরকম একটা সময় ওই যে জায়গাটায় যাওয়ার কথা ওই জায়গাটা টাচ করছে লঞ্চ। আচ্ছা। এবং উনি নেমে যান ওখান থেকে। তো লঞ্চ থেকে যখন নামেন, ঘাটে নেমে দেখেন যে আসলে তেমন কিছুই নাই। যে জায়গাটা নামছে ওইটা কোনো প্রমিনেন্ট জায়গাও না। মানে ওই জায়গার যে খুব পরিচিতি আছে বা ওইটা কোনো বড় বন্দর বা লঞ্চ ঘাট যেখান থেকে মানুষ মুভ করে সেরকম না, নিতান্তই গ্রাম্য এলাকা, এবং একদমই আল বাতি টাতি কিছুই নাই। লঞ্চ ঘাটে যে পল্টন থেকে বের হয়ে উনি যখন হেঁটে উঠলো গ্রামের মেঠো রাস্তায়, দেখলো যে কিছুই নেই ওখানে, মানে একদমই কিছু নেই, শুনশান। আচ্ছা। তো উনি চিন্তা করতেছে, আমি যদি এখন বাড়ি না যাই, আমি এখানে ওয়েট করি, সেটা করতে পারি সকাল পর্যন্ত, অথবা আমি হেঁটে যেতে পারি। তো যেহেতু ওনাদের গ্রামের সাথে যথেষ্ট কানেক্টিভিটি ছিল, ছোটকালে ওনার বড় হয়েছে গ্রামে, উনি ডিসিশন নেন যে আমি হাঁটা দিই। আচ্ছা। একটা ওনার আন্দাজ আছে, উনি ওই জায়গাটা খুব ভালো মতন ছিলেন না যেখানে নামছেন, বাট ওনার একটা আন্দাজ আছে যে এইখানের পরে এই জায়গায় যেতে হবে, এই জায়গা থেকে এত দূর হাঁটার পরে আমি ওখানে এই বিলের ওখানে মাঝি টাঝি পাবো, কাউকে ফেলে হয়তো ভোরের দিকে আমি চলে যেতে পারবো। এরকম একটা চিন্তা করে উনি হাঁটা দেন। তো উনি যখন হাঁটছেন, হাঁটতে 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 যাচ্ছেন গ্রামের রাস্তা, এর মধ্যে ওই সময়টা ছিল হচ্ছে ঠিক আপনার ফসল তোলার সময়টা, মানে মানে শীত আসতেছে আবার আসতেছে না, গ্রামে একটু ঠান্ডা পড়ে যায়, কিছু কুয়াশা ধরে আর কি ওই সময়। আচ্ছা। তো উনি কুয়াশা ধরছে এবং একটু ওনার গায়েও লাগতেছে কুয়াশা, এবং মানে ঠান্ডা ঠান্ডা লাগতেছে। এই অবস্থা উনি হেঁটে হেঁটে যেতে থাকেন। আচ্ছা। তো ওনার ব্যাগের মধ্যে একটা টর্চ লাইট ছিল, মানে ফ্ল্যাশ লাইট, যে ছোট সিগাল কোম্পানির ফ্ল্যাশ লাইট ছোট, তো ওগুলো আর কি, মানে তখনকার সময় যেটা বলছে যে সিগাল ফ্ল্যাশ লাইট। তো ওইটা উনি খুঁজে বের করে ব্যাগের থেকে, এবং ওটা জ্বালায় পথের মধ্যে দিয়ে দিয়ে হেঁটে 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 ওখানে যাচ্ছেন। তো যেতে যেতে গ্রামের রাস্তা বেশ এনজয় করতেছেন, এবং ওই সময় মনে করেন যে রাত তখন মানে এমন অবস্থা হয়েছে যে চাঁদ পড়ে গেছে, চাঁদ নাই আকাশে, আকাশে জাস্ট চাঁদ যে পড়ে গেছে, চাঁদের হালকা একটা আলো মতো আকাশে থাকে আর কি, এরকম দেখা যাচ্ছে। তো হাঁটতে 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 এমন একটা জায়গায় আসছেন যে জায়গা হচ্ছে যে আপনার একটা বড় রাস্তা উঠে গেছে, এবং রাস্তার পাশ থেকে রাস্তা পার হওয়ার পর আরেকটা রাস্তা নামছে, এবং ওই রাস্তাতে যখন উনি নামতেছেন ওনার কিছু স্মৃতি মনে পড়ছে, যে ওনার কৈশোরে, ওনার আরো ছোটকালে, উনি যখন নাকি ওনার বয়স 10-11 বছর, তখন উনি ওনার দাদার সাথে ওই এলাকা দিয়ে আসছিলেন। আচ্ছা। এবং যখন আসছেন তখন ওনার দাদা ওনাকে বলছিলেন যে এই রাস্তা দিয়ে কেউ রাত্রে চলে না, চলাফেরা করে না, ওই যে রাস্তাটা দেখাচ্ছিল, কারণ ওনার দাদা ওনাকে নিয়ে আসছিল আর ওই পাশ থেকে। আচ্ছা। তো উনি চিন্তা করলো যে আমি আমার দাদার যে রাস্তা দিয়ে আমি গানছে বড় রাস্তা দিয়ে, সেটা জানছিল ভ্যান গাড়িতে করে, মানে 3 চাকার ভ্যান। এখানে আমার 3 চাকার ভ্যান নেই, এবং বহু দূরের রাস্তা ওনার মনে পড়ে আর কি। তো ওই রাস্তাটা শর্টকাট যেটার কথা বলছে যে এখান দিয়ে মানুষ চলে না, আসলে উনি চিন্তা করছে এখানে কি নামবো, কেন চলে না দাদা এত কিছু বলেননি, কিন্তু কনফিউশন আছে। উনি অনেক চিন্তা ভাবনা করে উনি করলো কি, রাস্তা ক্রস করে ওই রাস্তায় নামছে, যেটাতে মানুষ চলে না রাতে। তো উনি ওখান দিয়ে নেমে হাঁটা ধরছে, হাঁটতে ওইটা হচ্ছে বলছে যে একটা আইল থাকে যে গ্রামে, ফসলের জমির মাঝখানে আইল, তার থেকে একটু বেশি চওড়া। আচ্ছা। মানে বেসিক্যালি হয়তো একটা ভ্যান গাড়ি কোনো সময় যেতে পারে এরকম। এবং যেতে যেতে উনি দূরে দেখতেছে যে বাঁশঝাড়,
এরকম ছেয়ে গেছে। বাঁশঝাড় যখন ছেয়ে গেছে ওনার কাছে একটু ভয়ও লাগতেছে। বাঁশঝাড় সম্পর্কে অনেক কিছু প্রচলিত আছে গ্রামে, যে বাঁশঝাড় থেকে নাকি বাঁশ পড়ে থাকে, এসব কথা তখন ওনার মাথায় আসতেছে। তো উনি এতটা আমল নেন নাই, উনি যাচ্ছে বাঁশঝাড়ের মাঝে দিয়ে এবং কোনো বাঁশ পড়া উনি পান নাই। যাচ্ছে তো যখন উনি বাঁশঝাড়টা পার হচ্ছেন, মানে প্রায় মাঝামাঝি জায়গায়, তখন একটা শব্দ পায়। শব্দটা হচ্ছে জোরে বাতাস গেলে যেরকম মানে একটা হুইসেল তৈরি করে, সেরকম একটা হুইসেল টাইপের সাউন্ড। মনে হচ্ছে যে কিছু একটা ছুটে চলতেছে দুই পাশে বাঁশঝাড়ের ভেতর দিয়ে। তো উনি মানে একটু ওনার গা শিরশির করে ওঠে, ঘটনা কি। তো উনি একটা জায়গায় থেমে যান, থেমে যেয়ে উনি কান পাতেন, যাকে শব্দ নাই। আবার উনি হাঁটা শুরু করছেন, আবার হুইসেলটা শুরু হয়। ইটস লাইক আমরা যদি কোনো বাতাসের মধ্যে দিয়ে খুব দ্রুত যানবাহন লাইক মোটরসাইকেল বা সাইকেলে যাই, আমাদের কানে কিন্তু একটা বাতাস লাগে, কাইন্ড অফ লাইক দ্যাট। ওরকম একটা বাতাসের শব্দ উনি পাচ্ছেন। তো উনি হাঁটতে থাকেন, চিন্তা করে যে কোনো হোক এখানে আমার থেমে দাঁড়ালে খামাখা যেটা চলবে না। হ্যাঁ, চলবে না, জিনিসটা আসলে একটা বাজে জিনিস, বা যেটাই হোক ভয় লাগবে বা হোয়াট এভার। চিন্তা করে ভয়ও পাইছে উনি কিছুটা। তো হাঁটতে 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 উনি আরো সামনে চলে যায়। তো বেশ কিছু দূর যে উনি দেখে ওনার হাতের বাম দিকে ওই গ্রামের পরিত্যক্ত জমিদার বাড়ি একটা, ওখানে এক জমিদার ছিল। সেই জমিদারের মানে এক সময় এরা এখানে রুল করতো এবং অনেকে করতো। পরবর্তীতে তারা এগুলো ছেড়ে দিয়ে ভারতে চলে যায়, তাদের প্রপার্টিজ লেফট ওভার ওখানে আছে। তো ওই জমিদার বাড়িটা যখন উনি দেখে, হচ্ছে জমিদার বাড়ির অবয়ব দেখা যাচ্ছে পাশে, ভাঙাচোরা এই জানলা টালনা, তখন ওনার মনে হয় যে আসলে এই জমিদার বাড়ির কারণেই কি মানুষ এই রাস্তাটা পরিহার করে চলে কিনা, হু নোজ। অনেক কিছু তো শোনা যায় জমিদার বাড়ি সম্বন্ধে। যাই হোক, উনি ওইটা মাথায় আসে এবং আরেকটু ভয় বেড়ে যায় ওনার জমিদার বাড়ি সম্পর্কে। হেঁটে 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 উনি যখন জমিদার বাড়িটা পার হচ্ছে রাসেল ভাই, তখন ওনার কাছে জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগে। মানে পাশ থেকে যাওয়ার সময় যে দৃশ্যগুলো দেখতেছে, বাড়ির সামনের আঙিনা এটা সেটা, তখন খুব ইন্টারেস্টিং লাগে। তো উনি মনে করে যে আমি এখানে একটা সিগারেট খাই। হ্যাঁ, তো ওখানে উনি থেমে একটা সিগারেট উনি ধরায় আগুন দিয়ে। সিগারেট যখন উনি ধরাচ্ছে, ওনার কাছে তখন মনে হয় যে আলোটা ধরানোর সময় পাশ থেকে কিছু সাত করে সরে গেছে। ইটস লাইক অন্ধকারে কেউ একজন আশেপাশে থাকলে, আগুন জ্বালালে যেমন কেউ দৌড় দিয়ে সরে গেলে পাশ থেকে, এরকম একটা ফিলিংস ওনার কাছে কাজ করে। হ্যাঁ, মাথার মধ্যে। তার মানে আমার সাথে কেউ ছিল আশেপাশে, এত সাইলেন্টলি এত হিসেবে ওনার কাছে বেশ রাখা শুরু করে। তো উনি সিগারেট ধরায় উনি খেতে থাকে। খেতে খেতে উনি সিগারেট টানতে থাকে এবং হাঁটে সামনে, এবং হাঁটতে 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 জমিদার বাড়ির আঙিনাটা ক্রস করে। এবং ওনার কাছে তখন থেকে মনে হওয়া শুরু করে যে ওনার পিছনে মানুষ আছে, কেউ কিছু জিনিস হাঁটতেছে, সামথিং লাইক দ্যাট। তো উনি পিছনে উকি দেয়, পিছনে ফিরে কাউকে দেখে না। বাট যখনই ফিরে হাঁটা ধরে, মনে হয় যে ওনার সাথে সাথে হেঁটে হেঁটে ফলো করতে হয়। এবং এরকম করে যেতে যেতে উনি এক পর্যায়ে ওই যে সেই বিল, ওটার পাশে চলে আসে। ওটার পাশে এসে উনি দেখে একটা নৌকা, ওখানে একটা নৌকা রাখা আছে এবং নৌকার উপরে একটা মানুষ বসা, বোঝা যাচ্ছে মানে দূর থেকে যে একটা অবয়ব, মানে কেউ বসে আছে, গায়ের মধ্যে চাদর বা কিছু দিয়ে ঢাকা। এটা একটা কোনো কিছুর স্তূপ হতে পারে, আবার একটা মানুষও হতে পারে, এরকম কিছু একটা। তো উনি চিন্তা করে যে আমার তো এখান থেকেই যেতে হবে বিলে, আমার রাস্তার নাই। এবং নৌকা যেহেতু একটা আছে, উনি হেঁটে হেঁটে যায়, যে উনি গলা চড়ায় ডাক দেয়, এই মাঝি আসো নাকি এসে। তো কোনো শব্দ নাই। 2-3বার ডাকার পরে ওই যে ওনার যে একটা দেখা যাচ্ছে যে একটা স্তূপের মতো, ওটা নড়ে উঠছে। নড়ে ওঠার পরে উনি বুঝে যে একজন মানুষ উঠে বসছে, মাথার উপর থেকে কাপড় সরাচ্ছে না। উনি বলে আমাকে নিয়ে যাবা অমুক জায়গায়, একটা জায়গার, যে জায়গা উনি যাবে ওই জায়গার নাম বলে। তো ওখানে কিছু বলে না, দেখে যে একটা দাঁড় ঠাস করে শুধু পানিতে পড়ছে, বলে যাবে। তো উনি ভাবে যে এটা হয়তো এত ভোর রাতে ঘুম জড়ানো যাইতে পারে এর জন্য। তো উনি কিছু না বলে আস্তে করে নৌকা উঠে বসে। তো নৌকায় যখন উঠে বসে দেখে যে বেশ দুলুনি, ছোট নৌকা, মানে এটাতে বেশি হলে 2-1 জনের বেশি মানুষ চড়তে পারে না। যখন নৌকা উঠে বসার পরে দেখে যে ব্যাপক দুলুনি শুরু হয়ে গেছে। আচ্ছা, যে ওখানে লাইক কয়েকজনের নৌকাটাকে দুলালে যেরকম হয় সেরকম। তো দেখে যে ওই যে মাঝি ছিল, হাতে লাঠি দাঁড়, সে পানির মধ্যে ঝাপ করে 2-1 দাঁড় দিয়ে এরকম বাড়ি দেয়, তারপর দুলুনিটা কমে। তো ওনার কাছে মনে হয়েছিল যে উনি যখন নৌকা উঠছে, অন্য কেউ নৌকা উঠার চেষ্টা করছে এই সময়, বাট উঠে নাই সামহাও। যাই হোক, নৌকাটা ওই লোকটা ছেড়ে দেয় এবং নৌকা আস্তে আস্তে যেতে থাকে। তো
তো উনি মাঝির সাথে কথা বলার চেষ্টা করে, হ্যাঁ, যে কি ব্যাপার, আপনার বাড়ি কোথায়, রাত্রেবেলা আপনার এখানে কোনো নাই, কোনো একটা কুপি জ্বালেন। তাহলে মাঝি কোনো কথা বলতেছে না। তো উনি ওনার সিগারেট শেষে, তো ওনার না ভয় একটা ভেতরে কাজ করতে থাকে, বিকজ অফ নৌকার পানির মধ্যেও একটা কুয়াশা বিলে, এবং ওই বিলের আশেপাশে মাছ ধরার জন্য বিভিন্ন পাতা থাকে, ওটা কি বলে, ওই যে জালের মতো পাতা থাকে। বুঝতে পেরেছি। তো উনি মনে মনে আবার চিন্তা করে যে এগুলো অনেক গল্প শুনছে বিল সম্পর্কে এই সম্বন্ধে, এবং রাত কয়টা বাজে, তখন উনি করোনা ঘড়ি বের করে। ওনার হাতে একটা সিকো ঘড়ি ছিল, ওখানে তাকায় ওই যে সিগারেটের আলো দিয়ে জোরে যে তাকায় দেখে, তখন 3:30 এরকম বাজে আর কি। তো ওখানে যাচ্ছে, পানি দিয়ে দেখে আস্তে আস্তে যাচ্ছে। তো উনি চিন্তা করে যে উনি লাইট মারবে কিনা। তো একবার ভাবে লাইট মারবে মাঝির দিকে, হাতে ফ্ল্যাশ লাইট ছিল। তো ভাবে যে আবার গ্রামে এটাকে খুব বাজে ভাবে নাকি দেখা হয়, কারো চেহারার উপর ফ্ল্যাশ মারবে। এটা তো স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, তখন চিন্তা করে এটা আবার ওই মাঝি অফেন্ডেড হয় কিনা। মাঝি ওনার সাথে কথা বলে না, উনি খুব মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, কি ব্যাপার। তো এক সময় নৌকাটা যেতে 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 ওনার যে গন্তব্যের যে জায়গা তার কাছে চলে আসে, এসে দেখে যে নৌকাটা আস্তে 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 করে পাড়ের কাছে নিয়ে আসতেছে। এনে পাড়ের ঠিক না ঠেকায় মাঝিটা করে কি, ওই বইটা দিয়ে, মানে হাতের যে লগিটা ছিল ওটা যে পানির মধ্যে বাড়িতে আঘাত করে আটকায় রাখে, মানে নৌকাটাকে থামায় দেয়। আচ্ছা। তো উনি বলতেছে যে কি ব্যাপার, পাড়ে নামাচ্ছেন না কেন? তো ওই সময় মাঝি প্রথম কথা বলে, এবং কথাটা রাসেল ভাই লাইক খুবই মানে ডিফারেন্ট টাইপের টোন, লাইক একটা পুরুষ মহিলা মিলায় যেরকম টোন করে, যেরকম লাইক একটা মানে মানুষের টোনের সাথে মিল নাই। টোনটা হচ্ছে নাইমেন না এমন ভাবে বলে, লাইক খুবই মানে ভয়ঙ্কর একটা টোনে। ওর শুনে ওর গায়ের সব লোম দাঁড়ায় যায়, এবং সে তাকায় দেখে যে ওই যে পাড় যে আছে নদীর পাড়ে, ওখানে চোখ জ্বলতেছে কিছু। ইটস লাইক ধরেন আপনার কোনো শিয়াল বা নেকড়ে টাইপের কোনো প্রাণী যদি ওখানে থাকে এরকম, এবং অনেকগুলা ঠিক ওই পাড়ের মধ্যে। তাকে বলছে নাইবেন না বলে, সে ওর গায়ে তো লোম দাঁড়ায় গেছে, পানিতে নামতেছে না, আর ওই নৌকাও বসে থাকতে পারতেছে না ওনার উপর। তো হঠাৎ করে সে তারপর চিন্তা করে এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে, হঠাৎ করে তাকায় দেখে সে যে মাঝি যাচ্ছিল সে নাই, ওখানে শুধু একটা চাদর পড়ে আছে। আচ্ছা, ওই চাদরটা লাইক আপনার মানে একটা হঠাৎ করে একটা বস্তু যদি চলে যায়, চাদরটা রেখে দেয়, ইটস লাইক দ্যাট, এরকম ভাবে পড়ে আছে। তো উনি বসে তখন কি করে, ওখানে বসে আস্তে আস্তে দোয়া পড়তে থাকে, এবং যখন দোয়া পড়ে তখন দেখে যে ওই দূরের ওগুলা আরেকটু সরে যাচ্ছে এবং গড়গড় গড়গড় শব্দ করতেছে। এরকম করতে করতে এক সময় মানে ফজরের আজান দেয় দূর থেকে। আজান দেওয়ার পর উনি দেখে আর কিছু নাই ওখানে। তো উনি আস্তে আস্তে নেমে যখন নাকি উনি ওই নৌকাটাতে পাড়া দিয়ে নামতে দেখে নৌকাটা ফুস করে ডুবে গেছে পানিতে। উনার লাশ পাড়া মানে যখন নেমে যাচ্ছে তখন নৌকাটা পানিতে ডুবে গেছে। তো তারপরে উনি অনেক মানে ভয় পেয়ে এবং উথাল পাতাল গায়ে জ্বর এসে যায় ওনার। উনি বাড়িতে আসে, এসে এই ঘটনাটা বলে যে আমি এভাবে আসি। তো তখন ওনার বাসার থেকে ওনার বাবা দাদারা বলে যে কেন তুমি এইভাবে আসলা, এই রাস্তা দিয়ে আসা ঠিক হয়নি, তুমি ওই রাস্তা দিয়ে আসতা, এই রাস্তাটা অভিশপ্ত, এখানে অনেক আজে বাজে জিনিস আছে, এবং এখানে যে তুমি যে মাঝিকে দেখছো এটা আসলে একটা খারাপ জিনিস। এখানে খারাপ জিনিস হলো সে মানুষকে কম ক্ষতি করছে। কারণ মানুষ বলা হয় যে এখানে একটা মাঝি ছিল, সে কোন একটা অত্যাচারে মারা যায়, সামহাও তার একটা এখানে মানে রয়ে গেছে। আর ওই নৌকা যেটা তুমি দেখছো, এই নৌকাটা ওখানে ডুবা নৌকা, এই নৌকা আসলে পানিতে চলার জিনিস না। আচ্ছা, এটাতে করে তুমি পার হয়ে আসছো কেন? এটা একটা মিস্ট্রি টাইপের জিনিস ওনার হয়ে যায়। তো যে ওনার একটা বাজে এক্সপিরিয়েন্স। এখন নাকি ওখানে অনেক শহর টর হয়ে গেছে, রাস্তাগুলো অনেক উন্নত ডেভেলপ হয়েছে, জমিদার বাড়িতে অন্য মানুষ দিয়ে অফিস বানাইছে সরকারি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করছি এই গল্পগুলো আপনাদের একটু হলেও ভয়ের অনুভূতি দিতে পেরেছে। যারা চ্যানেলে প্রথম এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করবেন। আর আপনারা আপনাদের সাথে ঘটে যাওয়া এই ধরনের ভৌতিক ঘটনাগুলো আমাদের লিখে অথবা অডিও আকারে ইমেইল করতে পারেন। আমরা সেই ঘটনাগুলো অবশ্যই আমাদের চ্যানেলে প্রচার করব। আমাদের ইমেল করার ঠিকানা ভৌতিককথন@gmail.com। আপনাদের সুবিধার জন্য আমাদের ইমেল আইডি আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ধন্যবাদ।